আসসালামু আলাইকুম সবাইকে। হালকেনস্টাইন হিউম্যানিটিজে সবাইকে স্বাগতম। আজকের এইচএসসি একাডেমিকের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সরকার কাঠামো অধ্যায়টি আমরা পড়ব। আচ্ছা, আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগে। একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। তার মানে আমরা দেখতে পারি যে আমাদের আশেপাশে কিন্তু অনেক রকমের প্রতিষ্ঠান রয়েছে, সামাজিক প্রতিষ্ঠান। তার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি হচ্ছে রাষ্ট্র, কারণ রাষ্ট্র সকল ছোট ছোট প্রতিষ্ঠান নিয়ে গঠিত সবচেয়ে বৃহৎ একটি প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত রূপ। আমরা জানি যে রাষ্ট্রের একক হচ্ছে পরিবার, কারণ পরিবার দিয়েই আস্তে আস্তে সমাজ গঠিত হয় এবং সমাজ থেকেই রাষ্ট্র গঠিত হয়। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এই চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। আমরা জানি রাষ্ট্রের চারটি উপাদান রয়েছে: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই চারটি উপাদান ছাড়া কিন্তু রাষ্ট্র গঠিত হতে পারে না। এই চারটির মধ্যে সরকার হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ সরকার ছাড়া রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার যে কৌশল সেটা কিন্তু সাধন করা সম্ভব হয় না। প্রাচীনকাল থেকে আজ অবধি বিভিন্ন সময় বিভিন্ন রকমের সরকার পদ্ধতি লক্ষ্য করা যায়। সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মুখপাত্র। সরকারকে বলা হয় রাষ্ট্রের মুখপাত্র। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন, শাসন ও বিচার বিভাগের সমন্বিত রূপকে বোঝায়। আচ্ছা, তোমরা কিন্তু আমার সাথে সাথে বইয়ে এটা দাগিয়ে নিও। আইন, শাসন ও বিচার বিভাগের সমন্বিত রূপকেই সরকার বলা হয়। তার মানে আমরা সরকার বলতে বুঝি আইন, শাসন এবং বিচার বিভাগের একটি সমন্বিত রূপ। কিন্তু ব্যাপক অর্থে সরকার বলতে রাষ্ট্রের সকল নাগরিকের সমষ্টিকে বোঝায়। মানে রাষ্ট্রের সকল নাগরিক যখন একসাথে হয় তখনই কিন্তু রাষ্ট্র গঠিত হয়, এটা ব্যাপক অর্থে। কিন্তু সংকীর্ণ অর্থে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিন বিভাগের সমন্বিত রূপকেই কিন্তু আমরা সরকার বলতে পারি। কেননা সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করে। সরকার পরিবর্তনের কিছু নিয়ম রয়েছে, যেটা আমরা এই অধ্যায়ে অনেক কিছু এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তন হয় মূলত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা মূলত সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। রাষ্ট্রভেদে সরকারের রূপ ও সংগঠন আলাদা হয়ে থাকে, যা আমাদের এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। আমরা কিন্তু এরপরে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো প্রথম টপিক হচ্ছে, এই অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে সরকার। সরকার বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু মাত্রই জানলাম যে সরকার চারটি উপাদান নিয়ে গঠিত হয়। কি কি? ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এই চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। তো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে সরকার। এই সরকার কিন্তু বিভিন্ন রাষ্ট্রভেদে বিভিন্ন রকম হতে পারে এবং এটার গঠনও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। সেটা সম্পর্কে আমরা আজকে জানবো এই অধ্যায়ে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা, বিধিনিষেধ সমূহ সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। তো এখানে হ্যারোড যে লাস্কি একটি সংজ্ঞা দিয়েছেন, যেখানে বলা হয়েছে সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। এ গভর্নমেন্ট ইজ আ স্পোকসম্যান অফ দ্য টু দ্য স্টেট। তো আমরা স্পোকসম্যান বা মুখপাত্র বলতে কি বুঝাই? যেখানে রাষ্ট্র কোনো এক কিছুর মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেটাকে আমরা সরকার বলে জানতে পারছি। তো মুখপাত্র হচ্ছে যেটা পরিচালনা করছে রাষ্ট্রকে। সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন, শাসন ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে বোঝায়। কিন্তু ব্যাপক অর্থে সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে। তো ব্যাপক অর্থে সকল নাগরিকের সম্মতিক্রমে গড়ে উঠছে, কিন্তু সংকীর্ণ অর্থে শুধুমাত্র আইন, শাসন ও বিচার বিভাগের মাধ্যমে কিন্তু গঠিত হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন ও পরিবর্তন করে থাকে। গ্রিক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল দ্য পলিটিক্স, কোন রাষ্ট্রবিজ্ঞানী? অ্যারিস্টটল। তার পলিটিক্স নামক সুপ্রসিদ্ধ গ্রন্থে দুটি নীতি বা ভিত্তি বা মাপকাঠির সাহায্যে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। একটা হচ্ছে সংখ্যা নীতি, আরেকটা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। তো আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল তার একটি গ্রন্থ যেটার নাম দ্য পলিটিক্স, সেখানে দুইটি
সরকারের শ্রেণী বিভাগের কথা বলেছেন দুই ধরনের, একটা হচ্ছে সংখ্যানীতির ভিত্তিতে আর একটা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য নীতির ভিত্তিতে। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে একজনের, কয়েকজনের এবং অনেকের শাসন এই তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু একজনের হতে পারে, কয়েকজনের হতে পারে এবং অনেকের মাধ্যমে গঠিত একটা প্রতিষ্ঠান হতে পারে। তো এই যে এটা এই বিষয়টাকে বলা হচ্ছে সংখ্যানীতির ভিত্তিতে সরকার গঠন। আর একটা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য নীতির ভিত্তিতে সরকার গঠন। উদ্দেশ্য নীতি অনুযায়ী তিনি সরকারকে দুই ভাগে বিভক্ত করেছেন, স্বাভাবিক ও বিকৃত। মানে একটা সরকারের উদ্দেশ্য থাকে স্বাভাবিক, যেটা হচ্ছে জনকল্যাণমুখী বা রাষ্ট্র পরিচালনা করা স্বাভাবিকভাবে, কিন্তু আরেকটা থাকে বিকৃত, যেটা হচ্ছে ক্ষমতালোভী, বা আমরা যেটা দেখতে পারি একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রে, যে সরকারের যে মূল উদ্দেশ্য হওয়া উচিত সেটা বিকৃত থাকে কিছুটা, যেমন স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র ও কুলীনতন্ত্র। বা গণতন্ত্র বা জনতাতন্ত্র হলো বিকৃত সরকার। তাহলে এটা তোমরা বইয়ে দাগিয়ে রাখবে যে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র এবং গণতন্ত্র বা জনতাতন্ত্র হলো বিকৃত সরকার। পলিটিকে তিনি উত্তম সরকার এবং জনতাতন্ত্রকে তিনি নিকৃষ্ট বিকৃত সরকার বলে অভিহিত করেছেন অ্যারিস্টটল কিন্তু পলিটিকে বলেছে উত্তম সরকার, যেটা আমরা বর্তমানে ডেমোক্রেসি বলে জানি। সেটাই কিছুটা পলিটি হচ্ছে সেটারই কিছুটা উত্তম ভার্সন। আর জনতাতন্ত্র হচ্ছে ডেমোক্রেসিরই একটা নিকৃষ্ট রূপ বা ডিগ্রেডেড ভার্সন। নিম্নে ছকের সাহায্যে অ্যারিস্টটলের শ্রেণীবিভাগ দেখানো যেতে পারে। তাহলে সরকারকে সংখ্যানীতির ভিত্তিতে শাসকের সংখ্যা স্বাভাবিক এবং বিকৃত তিনভাবে ব্যাখ্যা করা হয়েছে। শাসকের সংখ্যা যখন একজনের শাসন হয়, তখন হচ্ছে সেটাকে বলা হয় রাজতন্ত্র, কারণ রাজতন্ত্রে একজন রাজা থাকেন যিনি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন। এটা স্বাভাবিক ভার্সন। কিন্তু বিকৃত রূপ কোনটা? স্বৈরতন্ত্র, যখন সেটা বিকৃত হয়ে যায় বা সেটা একনায়কতন্ত্রের দিকে ধাবিত হয়, সেটাকে তখন বলা হয় বিকৃত রূপ। কয়েকজনের শাসনকে কি বলা হয়? অভিজাততন্ত্র, কারণ অভিজাততন্ত্র কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী মিলে শাসন করে, মানে কয়েকজন মিলে শাসন করে, থাকতে পারে রাজা এবং রাজার সাথে আরও কয়েকজন, যেটা অভিজাততন্ত্রে হয় এবং এটা স্বাভাবিক রূপ। কিন্তু এটার বিকৃত রূপ হচ্ছে ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র, এটাকে ইংলিশে বলা হয় অলিগার্কি, যেটা এটার বিকৃত রূপ। কয়েকজনের শাসনের বিকৃত রূপ। অনেকের শাসন হচ্ছে গণতন্ত্র বা পলিটি, যেটা বর্তমান পৃথিবীতে অনেক বেশি প্রচলিত। বিভিন্ন রাষ্ট্রে, অধিকাংশ রাষ্ট্রেই কিন্তু গণতন্ত্র সবচেয়ে বেশি প্রচলিত, যেটা স্বাভাবিক রূপ। কিন্তু বিকৃত রূপ কোনটা? জনতাতন্ত্র বা ডেমোক্রেসি। এটাকে অ্যারিস্টটল বলেছেন ডেমোক্রেসি বা জনতাতন্ত্র, যেটা অনেকের শাসনের সবচেয়ে বিকৃত রূপ। পরবর্তীতে জ্যাক রুশো, মন্টেস্কু, ম্যারিয়ট, লিকক, ম্যাকাইভার, অ্যালান আর বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ সরকারের শ্রেণীবিভাগ করেছেন। এটা ছিল অ্যারিস্টটলের প্রাথমিক সরকারের শ্রেণীবিভাগ, কিন্তু পরবর্তীতে আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীগণ সরকারের আরও উন্নত ধরনের শ্রেণীবিভাগ করেছেন। তার মধ্যে রয়েছেন জ্যাক রুশো, মন্টেস্কু, ম্যারিয়ট, লিকক, ম্যাকাইভার, অ্যালান। অধ্যাপক লিকক প্রদত্ত সরকারের শ্রেণীবিভাগটি সহজ সরল প্রকৃতির। তাহলে আমরা এখন মূলত অধ্যাপক লিককের সরকার পদ্ধতিটি ফলো করেই নেক্সট ধাপগুলো অনুসরণ করব। তিনি সার্বভৌম ক্ষমতার অবস্থান ও ব্যবহারের ভিত্তিতে সরকারকে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র এই দুই ভাগে বিভক্ত করেছেন। তাহলে অধ্যাপক লিকক কিন্তু সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে গণতন্ত্র এবং আরেকটি হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের হাতে, কিন্তু একনায়কতন্ত্রে তা থাকে এক ব্যক্তি বা এক নেতা বা এক দলের হাতে, যেটা বর্তমান পৃথিবীতে অনেক বেশি দেখা যায় যে ম্যাক্সিমাম দেশই কিন্তু বর্তমানে গণতন্ত্র ফলো করে, কিন্তু কয়েকটা দেশ আছে যেগুলো একনায়কতন্ত্র ফলো করে। বর্তমান সময়ে গণতন্ত্র হলো সর্বাপেক্ষা জনপ্রিয় সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে সরকারকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুই ভাগে বিভক্ত করা যায়। তাহলে গণতন্ত্রকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র বা রিপাবলিক। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কি দেখতে পাই আমরা? যে রাজা রানী থাকে, কিন্তু রাজা রানী নামমাত্র ক্ষমতাধারী থাকে, কিন্তু তার পাশাপাশি জনগণের প্রতিনিধিরাও থাকে। এটাকেই বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। পৃথিবীর কয়েকটি দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কিন্তু প্রচলিত রয়েছে, কিন্তু অধিকাংশ দেশেই রয়েছে প্রজাতন্ত্র, যেখানে সকল ক্ষমতাই থাকে, মানে রাষ্ট্রের সকল ক্ষমতাই থাকে জনগণের প্রতিনিধিদের হাতে। প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে যেমন
গ্রেট ব্রিটেন, জাপান প্রভৃতি রাষ্ট্রে এরূপ সরকার প্রচলিত রয়েছে। কোনরূপ সরকার? গ্রেট ব্রিটেন এবং জাপানে কিন্তু একনায়কতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে, যেখানে রাজা রানী থাকে নামমাত্র ক্ষমতাধারী এবং তার পাশাপাশি জনগণের প্রতিনিধিরাও থাকে এবং জনগণের প্রতিনিধিদের হাতেই কিন্তু মূল ক্ষমতা থাকে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নির্বাচিত হন তখন তাকে প্রজাতন্ত্র বলে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রের প্রজাতান্ত্রিক সরকার প্রচলিত রয়েছে। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিন্তু ম্যাক্সিমাম দেশগুলোতেই প্রজাতন্ত্র প্রচলিত রয়েছে। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকার দুরকম হতে পারে। তো এতক্ষণ আমরা জানলাম যে গণতান্ত্রিক রাষ্ট্রের দুই ধরনের সরকার ব্যবস্থা, একটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাজতন্ত্র এবং আরেকটা হচ্ছে গণতন্ত্র। এখন আমরা জানবো আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের উপর ভিত্তি করে সরকারের শ্রেণী বিভাগটা। তো এই ক্ষেত্রে দুই ধরনের সরকার ব্যবস্থা রয়েছে, একটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। তো সংসদীয় সরকারের শাসন বিভাগ এবং মন্ত্রিসভা গঠিত হয় আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা। তো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আইন বিভাগের যে সংখ্যাগরিষ্ঠ সদস্য রয়েছে তাদের দ্বারাই কিন্তু সরকার গঠিত হয়, যেমন জাপান, ভারত, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে। তোমরা কিন্তু এখানে লিখে রাখবে যে যেমন আমরা একনায়কতান্ত্রিক রাজতন্ত্রে কি কি দেশ পেলাম, উদাহরণে গ্রেট ব্রিটেন এবং জাপান। উদাহরণগুলো কিন্তু স্পেসিফিকভাবে মনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, মানে কনফিউজড হওয়া যাবে না। জাপান, ভারত, বাংলাদেশ এই সকল রাষ্ট্রে কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে শাসন বিভাগ আইন বিভাগ দ্বারা গঠিত হয় না, মানে দুইটা আলাদা। শাসন বিভাগ এবং আইন বিভাগ টোটালি দুইটা আলাদা সেগমেন্ট, যেখানে আইন বিভাগ আলাদা মানুষদের দ্বারা গঠিত হয় এবং শাসন বিভাগ আলাদা মানুষদের দ্বারা গঠিত হয়। এটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তো এই ধরনের সরকার ব্যবস্থা কোন কোন দেশে রয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মানে মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াতেই এই ধরনের সরকার রয়েছে এবং তাছাড়াও আরও অনেক রাষ্ট্রে বর্তমানে এই ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, যেখানে আইন বিভাগ এবং শাসন বিভাগ কিন্তু টোটালি দুইটা সেগমেন্ট, যেখানে দুইটার মধ্যে কোনো সংযোগ নেই বা দুইটা আলাদা আলাদা মানুষদের দ্বারা গঠিত। সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন নীতি অনুসারে সরকার যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক দুইটা হতে পারে। আচ্ছা, আমরা রাষ্ট্র কিন্তু দুই রকমের হতে পারে, একটা হচ্ছে কি কয়েকটা প্রদেশ নিয়ে গঠিত রাষ্ট্র, যেটাকে আমরা যুক্তরাষ্ট্র বলি বা ফেডারেল স্টেট বলা হয়, আর একটা হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র যেটার কোনো প্রদেশ নেই, যেমন বাংলাদেশ। বাংলাদেশের কি কোনো প্রদেশ রয়েছে? না। বাংলাদেশের আমরা জানি বাংলাদেশের 64টা জেলা রয়েছে কিন্তু কোনো প্রদেশ নেই, তো বাংলাদেশ হচ্ছে এক্ষেত্রে এককেন্দ্রিক রাষ্ট্র। কিন্তু ভারত কিন্তু অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত, সেক্ষেত্রে ভারতকে আমরা বলি যুক্তরাষ্ট্র। তো এই যে যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক রাষ্ট্র দুইটা সরকার ব্যবস্থাও কিন্তু দুই ধরনের হয়। এককেন্দ্রিক যেহেতু বাংলাদেশে কোনো প্রদেশ নেই, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সরকার ব্যবস্থা এককেন্দ্রিক হবে, কিন্তু ভারতে, তারপরে যুক্তরাষ্ট্রে মানে ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে, এগুলো হচ্ছে এই ধরনের দেশগুলো কিন্তু কয়েকটা প্রদেশ নিয়ে গঠিত হয়। সেক্ষেত্রে এই ধরনের দেশগুলোর কিন্তু সরকার ব্যবস্থা এককেন্দ্রিক সরকার ব্যবস্থার চেয়ে আলাদা হয়ে থাকে, এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তো এটাকে আমরা বলবো কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন নীতি অনুসারে দুই ভাগে বিভক্ত করা যাচ্ছে, একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তো এটা কিন্তু এই যে ক্ষমতা বন্টন নীতি, মনে করো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যে ক্ষমতাগুলো বন্টন করা হবে বিভিন্ন প্রদেশের মধ্যে, এটা কিসের মাধ্যমে করা হবে? সংবিধানের মাধ্যমে। এজন্যই শুরুতে বলেছে সংবিধান কর্তৃক। এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের সকল ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, যে কতটুকু ক্ষমতা কেন্দ্রীয় সরকার পাবে এবং কতটুকু ক্ষমতা যুক্তরাষ্ট্রীয় সরকারগুলো পাবে, মানে প্রাদেশিক সরকারগুলো পাবে, এই ব্যাপারটা কিন্তু সংবিধান কর্তৃক বন্টন করে দেওয়া হয়। গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার। গণতন্ত্রের সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ। কার্ল মার্কসের সমাজতান্ত্রিক আদর্শকে সামনে রেখে 1917 খ্রিস্টাব্দে বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র একদলীয় শাসন প্রতিষ্ঠিত হলেও এ সরকারের লক্ষ্য হলো সামাজিক কল্যাণ এবং সম্পদের সুষম বন্টন। তো 1917 সালে কার্ল মার্কসের মাধ্যমে যে সমাজতান্ত্রিক আদর্শটা সামনে আসে 1917 সালে রাশিয়ার উত্থানের মাধ্যমে, তো তখন কিন্তু জনকল্যাণমূলক রাষ্ট্রের একটা ধারণা চলে আসে, যেটা যেটাকে বলা হয়
সমাজতন্ত্র, মানে সমাজতন্ত্রে কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা সবসময় প্রতিষ্ঠিত হয়, মানে সমাজতন্ত্র সবসময় একদলীয় শাসন ব্যবস্থাকে সমর্থন করে, যেখানে একটা মাত্র দল থাকবে এবং সেই একটা দলই সকল সরকার ব্যবস্থা এবং সকল পুরো রাষ্ট্রকে শাসন করবে। ছকের সাহায্যে লিককের শ্রেণী বিভাগটি দেখানো যেতে পারে। তোমরা এই ছকটা মুখস্থ করে ফেলবে এবং এটা প্র্যাকটিস করবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সরকারি শ্রেণী বিভাগ, সেক্ষেত্রে তোমরা এই ছকটা এঁকে দিতে পারো। এতে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরের মান অনেক বেশি বেড়ে যাবে। তো আধুনিক সরকার দুই প্রকার বলেছেন, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে স্বৈরতন্ত্র। গণতন্ত্র কোনটা? যেখানে অনেকজন মিলে শাসন করে, অনেকজনের শাসন ব্যবস্থা, বা গণতন্ত্রে বলা হয় যে সকল জনগণই হচ্ছে ক্ষমতার প্রধান উৎস, এবং স্বৈরতন্ত্রে গুটি কয়েক মানুষের হাতেই সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কোনটা? যেখানে রাজা রানী থাকবে বা একটা নির্দিষ্ট ক্ষমতাধারী মানুষ থাকবে, কিন্তু তাদের হাতে অত বেশি ক্ষমতা থাকবে না, মূলত ক্ষমতা থাকবে জনগণের প্রতিনিধিদের হাতে। রাজা রানী থাকবে, পাশাপাশি জনগণের দ্বারা ভোটপ্রাপ্ত মানুষজনও থাকবে, যাদের হাতেই মূলত ক্ষমতাটা থাকবে। আর প্রজাতন্ত্র কোনটা? প্রজাতন্ত্রে কোনো রাজা রানী থাকে না, মূলত জনগণের দ্বারা ভোট পেয়ে যারা ক্ষমতায় আসে তাদের হাতেই সকল ক্ষমতা থাকে। এটাকে বলা হয় প্রজাতন্ত্র, যেটা আমরা আগে জেনেছি। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সংসদীয় হয় এবং এককেন্দ্রিক হয়। এককেন্দ্রিক কেন? কারণ এখানে যুক্তরাষ্ট্র ব্যবস্থা কিন্তু ওইভাবে প্রচলিত না। প্রজাতন্ত্র হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে সংসদীয় আর একটা রাষ্ট্রপতি শাসিত। সংসদীয় কোনটা? যেখানে হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ দুইটার মধ্যে সম্পর্ক থাকে এবং আইন বিভাগের মধ্য থেকেই কিন্তু শাসন বিভাগের সদস্যদের কিন্তু নির্বাচন করা হয় বা নির্ধারণ করা হয়। আর রাষ্ট্রপতি শাসিত কোনটা? যেখানে আইন বিভাগ শাসন বিভাগ দুইটা আলাদা বিভাগ, দুইটা আলাদা মানুষদের দ্বারা পরিচালিত হয়, দুইটার মধ্যে সেরকম কোনো সম্পর্ক থাকে না। সংসদীয় ব্যবস্থা আবার দুই রকম, একটা হচ্ছে এককেন্দ্রিক, একটা যুক্তরাষ্ট্রের। রাষ্ট্রপতি ব্যবস্থাও দুই ধরনের হতে পারে, একটা এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্র। এককেন্দ্রিক কোনটা? যেটার কোনো প্রদেশ নাই, শুধুমাত্র কেন্দ্র থেকে পুরা দেশ পরিচালিত হয়। আর যুক্তরাষ্ট্র কোনটা? যুক্তরাষ্ট্র হচ্ছে যেটা সংবিধানের মাধ্যমে অনেকগুলো প্রদেশ দ্বারা গঠিত একটা দেশ, যেখানে কেন্দ্রীয় ক্ষমতা থাকে, আবার প্রাদেশিক সরকারদের হাতেও ক্ষমতা থাকে, সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। নেক্সট টপিক হচ্ছে গণতন্ত্র, যেটা অনেক বেশি প্রচলিত একটা সরকার ব্যবস্থা বর্তমান রাষ্ট্রে, বর্তমান পৃথিবীতে। সংজ্ঞা অর্থ, আচ্ছা আমরা আগে গণতন্ত্রের সংজ্ঞা জেনে নেই। গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার। গণতন্ত্রের সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস কে? জনগণ। জনগণই সকল ক্ষমতার উৎস, কারণ জনগণের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কিন্তু পরিচালিত হয়। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, যা গ্রিক শব্দ ডেমোস এবং ক্র্যাটোস বা ক্র্যাটিয়া থেকে উদ্ভূত। ডেমোস অর্থ কি? জনগণ, এবং ক্র্যাটোস বা ক্র্যাটিয়া শব্দের অর্থ শাসন ক্ষমতা। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে ডেমোস অর্থ জনগণ এবং ক্র্যাটোস বা ক্র্যাটিয়া অর্থ শাসন ক্ষমতা। তার মানে ডেমোক্রেসি দাঁড়াচ্ছে জনগণের শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেন, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত না থেকে সমাজের সকল সদস্যদের উপর ন্যস্ত থাকে। তো হেরোডোটাসের যে সংজ্ঞাটা, সেটাও কিন্তু একদম গণতন্ত্রের বেসিক কথা বলেছে, যে কোনো শ্রেণী বা শ্রেণীবৃন্দের সদস্যদের মধ্যে কখনোই ক্ষমতা কেন্দ্রীভূত থাকে না, বরং সমাজের সকল সদস্যের উপর গণতন্ত্রের ক্ষমতা ন্যস্ত থাকে। সার্জন সিলি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে। বার্কারের মতে গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। তো এখানে বার্কার কিন্তু একটা নতুন কথা বলেছে, যে গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। তার মানে এখানে অবশ্যই জনগণের ক্ষমতা থাকবে এবং পাশাপাশি আলাপ আলোচনার একটা সুযোগ থাকবে, যার মাধ্যমে সরকার গঠিত হবে। অধ্যাপক ডাইসি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসকগণ তুলনামূলকভাবে জনসংখ্যার একটা বিরাট অংশ। তার মানে শুধুমাত্র একটা সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব করলেই হয় না, বরং জনসংখ্যার একটা বিশাল অংশের প্রতিনিধিত্ব এখানে অনেক বেশি জরুরি। সিএফ স্ট্রং বলেন, শাসিত জনগণের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত তাকে গণতন্ত্র বলে। গণতন্ত্র সম্পর্কে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা খুবই জনপ্রিয়। এটা তোমরা এর আগেও পড়ে থাকবে অনেক জায়গায়, যে গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য
জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এটা ইংলিশ যেটা সেটা আরো বেশি সহজ। ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এটাই কিন্তু জন আব্রাহাম লিঙ্কন বলেছেন গণতন্ত্র সম্পর্কে। আবার অধ্যাপক ম্যাকাইভারের মতে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ বা অন্য কারো দ্বারা শাসন পরিচালনার পদ্ধতি নয়, বরং কে বা কারা শাসন করবে এবং মোটামুটিভাবে কোন উদ্দেশ্যে শাসন করবে তা নির্ধারণ করার উপায় স্বরূপ। তাহলে ম্যাকাইভার এখানে একটা নতুন কথা বলেছে, সেটা কি? কোন উদ্দেশ্যে শাসন করবে। তার মানে এখানে উদ্দেশ্যটাও গুরুত্বপূর্ণ, যে কোন উদ্দেশ্যে শাসন করবে। এখানে কিন্তু অবশ্যই জনকল্যাণকে মাথায় রেখেই শাসন করতে হবে এবং জনপ্রতিনিধিত্বমূলক হতে হবে। অনেক চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রকে শুধু শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা না বলে বরং সমাজ ব্যবস্থা বলেও বর্ণনা করেছেন। কারণ কি, শুধুমাত্র এটা সরকারের ব্যবস্থা, সরকারের বিষয়গুলোই শুধুমাত্র দেখে না, বরং সমাজের প্রত্যেকটা স্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করে। সুতরাং গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। তার মানে এখানে শুধুমাত্র শাসন ব্যবস্থা বা সরকার পরিচালনা এসবই নয়, বরং সকল স্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করে এবং জাতি, ধর্ম, বর্ণ, এখানে জাতি কোনো বিষয় না, ধর্ম, বর্ণ কোনো কিছুই বিষয় না। তুমি যদি মানুষ হও এবং রাষ্ট্রের একজন নাগরিক হও, তাহলে অবশ্যই তোমারও এখানে অংশগ্রহণ মাস্ট এবং জনপ্রতিনিধিত্বমূলক হতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। তো কি কি বৈশিষ্ট্য আমরা দেখে নেই। জনগণের সম্মতি। তার মানে কি, এই শাসন ব্যবস্থাটা জনগণের সম্মতির উপর ভিত্তি করে গড়ে উঠবে। অবশ্যই জনগণের সম্মতি থাকতে হবে। জনগণের একটা বড় অংশের যদি সম্মতি না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র গড়ে উঠতে পারবে না। বহুদল ব্যবস্থা। অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদল থাকতে হবে, কারণ বহুদল যদি থাকে তাহলে কিন্তু একটা সমালোচনামূলক একটা ব্যবস্থা গঠন করা যায়, যে যেখানে হয়তো যে শাসন ব্যবস্থায় রয়েছে যেই দল, সে যদি খারাপ কিছু করে তাহলে কিন্তু বাকি দলগুলো মিলে সমালোচনা করতে পারবে, বা জনগণ যারা আছে তারা হচ্ছে অন্য কোনো দলকে যে তাদের প্রতি বেশি ডেডিকেটেড তাকে কিন্তু নির্বাচন করতে পারে। সেজন্য গণতান্ত্রিক ব্যবস্থা সবসময় বহুদলমূলক হয়। স্বাধীন বিচার ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীন বিচার ব্যবস্থা আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে সবসময় আলাদা থাকে এবং মানে এখানে হস্তক্ষেপমূলক থাকে। বিচার ব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ থাকে না। বিচার ব্যবস্থা গড়ে ওঠে স্বাধীন বিচারকদের দ্বারা, যারা নিজেদের বিবেক এবং বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু বিচার ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করেন। নিয়মতান্ত্রিক ব্যবস্থা। নিয়মতান্ত্রিক ব্যবস্থা কি? গণতন্ত্রে কিন্তু নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন করা হয়, ভোটাধিকার পরিচালনা করা হয় এবং যদি সরকার ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সরকারকে বহিষ্কার করা হয়। তো এই সব কিছু হয় নিয়মতান্ত্রিক উপায়ে, একটা নির্দিষ্ট একটা কর্মপ্রণালী, একটা কার্যপ্রণালী মেনটেন করেই কিন্তু কাজগুলো করা হয়। এজন্য গণতন্ত্রকে বলা হয় নিয়মতান্ত্রিক ব্যবস্থা। আইনের শাসন। আইনের শাসন কি? গণতন্ত্রে অবশ্যই আইন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলেছে গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য আইনের শাসন। আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাই, সে যত বড়ই বিল গেটস হোক, সে যত বড়ই আম্বানি হোক, সে কিন্তু আইনের চোখে সবসময় সমান। যদি সে আম্বানিও হয়, বিল গেটসও হয়, সে যদি খুন করে, তার মার্ডার করে, তাহলে তার সেইভাবে শাস্তি হবে। এটাই হচ্ছে। এবং সে যদি কোনো রিক্সাওয়ালা হয়, সেও যদি মার্ডার করে, তাহলে তারও হচ্ছে সেম শাস্তি হবে। এক্ষেত্রে কিন্তু আইনের চোখে সবাই সমান গণতান্ত্রিক ব্যবস্থায়। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র সবাইকে নির্বিশেষে আইনের অনুশাসন মেনে চলতে হয়। আইনের নিয়ম ব্যতীত কাউকে বন্দি বা আটক রাখা যায় না বা শাস্তি দেওয়া যায় না। মানে এখানে জোর জবরদস্তিমূলক কোনো কিছু করা যায় না, সবকিছুই আইনের আন্ডারে করতে হয়। সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং এখানে যে কোনো ধরনের মতামত নির্ভয়ে নির্ভীকভাবে প্রকাশ করার একটা সুযোগ থাকতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায়। তবে সেটা কিন্তু একটা গণতান্ত্রিক, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে নাম করবে। স্বাধীন সংবাদপত্র বা ফ্রি প্রেস গণতন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য। সংবাদপত্রের স্বাধীন ভূমিকা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অপরিহার্য। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাদপত্র জনগণ ও সরকারের উভয়কে শিক্ষিত ও সচেতন করে। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। গণতন্ত্রের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয়, অর্থাৎ 18 বছর বা নির্দিষ্ট কোনো একটা বয়সের নিচে কিন্তু কেউ ভোট এখানে দিতে পারে না। তো এখানে একটা প্রাপ্তবয়স্ক, মানে অবশ্যই তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার একটা বয়সে উপনীত হতে হবে, তবেই কিন্তু সে ভোটাধিকারের উপযোগী হবে। দায়িত্বশীল সরকার।
গণতন্ত্রকে বলা হয় দায়িত্বশীল সরকার। কেন বলা হয় দায়িত্বশীল সরকার? কারণ এটা জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু সরকারটা গঠিত হয়, যার কারণে এটাকে বলা হয় দায়িত্বশীল সরকার। কারণ জনগণের কাছে কিন্তু সরকার জবাবদিহি থাকে যে কোনো কাজের জন্য, যার কারণে সরকার যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তার জন্য কিন্তু জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হয়। এজন্য এই গণতান্ত্রিক ব্যবস্থার সরকারকে বলা হয় দায়িত্বশীল সরকার। গণতন্ত্র দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কোনটা? যেখানে হচ্ছে জনগণ ডিরেক্ট তার রাষ্ট্র ব্যবস্থায় যারা অংশ নিবে তাদেরকে ডিরেক্ট ভোটের মাধ্যমে নির্বাচিত করে। আর পরোক্ষ পদ্ধতি কোনটা? যেখানে জনগণ একটা নির্দিষ্ট শ্রেণীকে প্রথমে নির্বাচিত করে, পরে ওই শ্রেণী কিন্তু রাষ্ট্রপ্রধানকে নির্বাচিত করে, মানে একটা মধ্যবর্তী শ্রেণী এখানে চলে আসে। তো এজন্য এখানে বলা হচ্ছে যে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, কারণ এখানে জনগণের প্রতিনিধিত্বকারীরাই কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি হতে পারে বা সরকার যে পরিচালনা করবে তাকে কিন্তু নির্বাচন করে। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র যেসব নগররাষ্ট্র রয়েছে সেখানে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। মানে সেখানে যেমন গ্রিসের এথেন্স ছিল, তারপর স্পার্টা ছিল। যে সকল নগররাষ্ট্রে কি হতো, যে ছোট ছোট নগররাষ্ট্র ছিল, তো যার কারণে জনসংখ্যা কম ছিল, সবাই মিলে নির্বাচনের মাধ্যমে বা ভোটের মাধ্যমে বা জনমতের মাধ্যমে তাদের যে সরকার প্রধান হবে তাকে নির্বাচন করত। কিন্তু আধুনিক রাষ্ট্রে আয়তনে যেমন বিশাল এবং জনসংখ্যাও তেমনই বিপুল, বর্তমান রাষ্ট্র অনেক বড় হওয়ায় এখানে কিন্তু সেটা সম্ভব না, কারণ এখানে একটা সীমাবদ্ধতা চলে আসে। সুতরাং প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রভিত্তিক প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে অচল। তবে সুইজারল্যান্ডের 5টি ক্যান্টন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড স্থিত কয়েকটি শহরে এখনো প্রত্যক্ষ গণতন্ত্রের আংশিক প্রয়োগ লক্ষ্য করা যায়। এটা দাগিয়ে রাখবে এবং সাথে সাথে মুখস্থ করে নেবে। এই ভিডিও দেখার সময় কিন্তু তোমরা এই উদাহরণগুলো সাথে সাথে মুখস্থ করে নিলে তোমাদের পরে পড়তে সুবিধা হবে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচক মণ্ডলীর ভোটে সরকার গঠিত হয়। তাহলে এটা মনে রাখবে যে আধুনিক গণতন্ত্র, বর্তমানে যে গণতন্ত্র প্রচলিত সেই গণতন্ত্রকে বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, কারণ এখানে কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক একটা শ্রেণী থাকে, সেই শ্রেণীরাই পরবর্তীতে কিন্তু সরকার প্রধানকে নির্বাচিত করছে। অর্থাৎ নাগরিকগণ পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্র শাসনে অংশগ্রহণ করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। নির্বাচিত গণপ্রতিনিধি ও সরকার যেন সবসময়ই জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। তার মানে এখানে অবশ্যই জবাবদিহিতার একটা বিষয় চলে আসে, কারণ জবাবদিহিতা না থাকলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু বিকৃত শাসনে পরিণত হবে, স্বাভাবিক আর থাকবে না। এজন্য পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কার্যকর হতে দেখা যায়। এই পদ্ধতিগুলো হচ্ছে গণনির্দেশ, গণ উদ্যোগ, পদচ্যুতি এবং গণভোট। তো এগুলো হচ্ছে কিছু পদ্ধতি যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়। কি কি পদ্ধতি আমরা জানলাম? গণনির্দেশ, গণ উদ্যোগ, পদচ্যুতি ও গণভোট। তো এগুলো সম্পর্কে এখন বিস্তারিত জানবো। গণনির্দেশ বা রেফারেন্ডাম। গণনির্দেশ কি? সাংবিধানিক আইন বা সাধারণ আইন সংক্রান্ত কোনো পরিবর্তন বা সংশোধনের জন্য জনমত গ্রহণের প্রয়োজন দেখা দিতে পারে। তার মানে কি, যখন সংবিধান পরিবর্তন করা হতে পারে বা সংবিধানের কোনো সাধারণ আইনকে তুমি পরিবর্তন করতে চাও, তখন কিন্তু এখানে একটা গণনির্দেশ চলে আসে। গণনির্দেশটা কি? একে বলা হয় গণনির্দেশ। সুইজারল্যান্ডের সংবিধানের কোনো আইন পরিবর্তন বা সংশোধনের জন্য গণনির্দেশ অবশ্যই গ্রহণ করতে হয়। এছাড়া সুইডেন, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম প্রভৃতি দেশে গণনির্দেশের ব্যবস্থা প্রচলিত রয়েছে। গণনির্দেশ তাহলে আমরা কি জানলাম? যে সংবিধানের যখন কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয় তখন একটা গণনির্দেশ ব্যবস্থা চালু করা হয়। তো এটাকে বলা হয় গণনির্দেশ বা রেফারেন্ডাম। সুইজারল্যান্ডের সংবিধানের আইন পরিবর্তনের জন্য গণনির্দেশ প্রয়োজন হয়। এরপর প্রাক্তন সোভিয়েত ইউনিয়নেও ছিল, সুইডেন, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম বিভিন্ন দেশেও কিন্তু গণনির্দেশ ব্যবস্থাটা ছিল। এরপরে আসে গণ উদ্যোগ। গণ উদ্যোগটা কি? আইন প্রণয়ন বা আইন সংশোধনের ক্ষেত্রে জনসাধারণ যে উদ্যোগ গ্রহণ করে তাকে গণ উদ্যোগ বলে। তার মানে গণনির্দেশটা কিন্তু সরকারের পক্ষ থেকেই হতো। মনে করো যে সাংবিধানিক কোনো আইন পরিবর্তনের জন্য জনগণ নির্দেশ করতেছে সরকারকে, কিন্তু গণ উদ্যোগটা কি? জনগণরা নিজেরাই একটা উদ্যোগ গ্রহণ করে সংবিধানের কোনো কিছু পরিবর্তনের জন্য বা কোনো আইন পরিবর্তনের জন্য জনগণরা নিজেরাই কোনো উদ্যোগ গ্রহণ করে। এটাকে বলা হয় গণ উদ্যোগ বা ইনিশিয়েটিভ। আইন প্রণয়ন বা আইন সংশোধনের ক্ষেত্রে জনসাধারণ যে উদ্যোগ গ্রহণ করে তাকে গণ উদ্যোগ বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে
19টি অঙ্গরাজ্যে এবং সুইজারল্যান্ডে এই ব্যবস্থার প্রচলন রয়েছে গণ উদ্যোগের। এরপর আসে পদচ্যুতি। পদচ্যুতিটা কি? মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে জনপ্রতিনিধিকে আস্থাভঙ্গ কিংবা গণবিরোধী কাজে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত করার মাধ্যমে অপসারণ করার পদ্ধতিকে পদচ্যুতি বলে। তার মানে যদি সরকারের আস্থাভঙ্গ করে, জনগণের আস্থাভঙ্গ করে কিংবা গণবিরোধী কোনো কাজ করে বা আইন পরিপন্থী কোনো কাজ করে, তখন কিন্তু সরকারকে পদচ্যুত করার জন্য জনগণ একটা ইনিশিয়েটিভ নেয়, যেটাকে বলা হয় পদচ্যুতি বা রিকল। তো এরকম একটা ব্যবস্থা প্রচলিত রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়। 4 নম্বরে আসে গণভোট বা জনমত নির্ধারণ, যেটাকে বলা হয় প্লেবিসাইট। সাধারণত যখন কোনো রাজনৈতিক বিষয় নির্ধারণের জন্য কিংবা সংবিধান সংক্রান্ত বিষয়ে জনমত যাচাইয়ের জন্য ভোট গ্রহণ করা হয়, তখন তাকে জনমত নির্ধারণ বা কোনো কোনো সময় গণভোটও বলা হয়ে থাকে। ভারত বিভক্তির প্রাক্কালে 1947 সালে আসামের সিলেট ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে কিনা সেজন্য গণভোট হয়েছিল। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে রাষ্ট্রপতি সম্মতি দিবেন কিনা এজন্য 1991 সালের 15ই সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়। তাহলে গণভোট কি? জনমত নির্ধারণ। তার মানে কোনো একটা বিষয়ে আমার জনগণের মতামত জানা প্রয়োজন, তার জন্য আমি জনগণের মধ্যে একটা ভোট নেব। তো এই বিষয়টাকে বলা হচ্ছে গণভোট, যেটা হয়েছিল 1947 সালে ভারত বিভক্তির আগে। সিলেট এবং ত্রিপুরা, আসামের একটা অঞ্চল ছিল, সেটাকে আসামের সিলেট এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মানে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে নাকি বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে, এটা নির্ধারণের জন্য একটা গণভোট নেওয়া হয়। এরপরেও বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনেও রাষ্ট্রপতি সম্মতি দিবেন কিনা এ সংক্রান্ত 1991 সালের 15ই সেপ্টেম্বর একটা গণভোট অনুষ্ঠিত হয়, বা হ্যাঁ না ভোট বলা হয় এটাকে অনেকাংশে, যে জনগণ কি হ্যাঁয়ের পক্ষে নাকি নায়ের পক্ষে, যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটার হ্যাঁয়ের পক্ষে নাকি নায়ের পক্ষে, এটাকেই বলা হয় গণভোট বা হ্যাঁ না ভোট, যেটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা অংশ। গণতন্ত্রের গুণ নিম্নরূপ। তো গণতন্ত্রের অনেক গুণ আমরা দেখতে পাবো, তার মধ্যে প্রথমত রয়েছে রাষ্ট্র পরিচালনা, সকলের অংশগ্রহণ। গণতন্ত্র বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনায় সকলকে অংশগ্রহণ করতে হবে। গণতন্ত্র বিশ্বাস করে যে যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারাই নির্ধারিত হবে। তার মানে কি? এই যে রাষ্ট্র কাঠামো, এই যে সরকার ব্যবস্থা, এই যে সমাজ কাঠামো, এই সকল কিন্তু জনগণকে স্পর্শ করে, মানে জনগণকে কোনো না কোনোভাবেই এফেক্ট করছে বা জনগণের দ্বারা পরিচালিত হচ্ছে বা জনগণের সাথে সংশ্লিষ্ট। তো অবশ্যই এই বিষয়গুলো জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া প্রয়োজন। সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অংশগ্রহণকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান ও নিশ্চিত করা হয়। তো গণতন্ত্র মূলত জনগণের এই অংশগ্রহণকেই উৎসাহ প্রদান করে। দ্বিতীয় আছে বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। বিশেষ ব্যক্তিগত মর্যাদা কি? যেটাকে আমরা বলি নেপোটিজম, বা কোনো একটা বিশেষ শ্রেণীর একটু বেশি সুবিধা দেয়া, যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় অনুপস্থিত থাকে। এখানে সকল ধরনের, বললাম তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে নীতা আম্বানি হোক বা বিল গেটস হোক, যেই কোনো অপরাধ করুক না কেন গণতান্ত্রিক ব্যবস্থায় তাকে কিন্তু সমান আইন অনুযায়ী যে সমান শাস্তি সেটাই ভোগ করতে হবে। সকলের জন্য যেটা প্রযোজ্য তাদের জন্য সেটাই প্রযোজ্য। তো এখানে বিশেষ ব্যক্তিগত যে মর্যাদা রয়েছে সেখানে সেটা অনুপস্থিত। এখানে সকলেই সমান মর্যাদার অধিকারী। তারপর আসছে সাম্য ও স্বাধীনতা সংরক্ষণ। গণতন্ত্র কিন্তু সাম্য এবং স্বাধীনতাকে সংরক্ষণ করে। কিভাবে করে? গণতন্ত্র সাম্য ও স্বাধীনতার মতো মহান আদর্শে বিশ্বাসী। মানুষে মানুষে ভেদাভেদ নেই, সকল মানুষই সমান। গণতন্ত্র এই মহান আদর্শকে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালায়। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ করে। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ করার মাধ্যমে এবং ব্যক্তি অধিকার নিশ্চিত করার মাধ্যমে সাম্য ও স্বাধীনতাকে সংরক্ষণ করে। এরপরে আসছে আইনের শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্র কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করে, কারণ আইন এখানে সকলের জন্য সমান এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। তার মানে সকলেই আইনের অন্তর্গত, যার কারণে আইনের চোখে সকল মানুষ সমান। এই মূল মন্ত্রে বিশ্বাসী হয়ে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে, যার কারণে গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়। জবাবদিহিতা বা দায়িত্বশীলতা। গণতন্ত্রে ক্ষমতাসীন সরকার তাদের কাজের জন্য আইনগত এবং নৈতিক ভাবে জনগণের নিকট দায়ী থাকে। সরকার তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হয়। তার মানে জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা, যেটা সরকার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় নিশ্চিত হচ্ছে। কারণ সরকার যেহেতু জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি, তাই সরকারের প্রত্যেকটা কাজের জন্য সরকার জনগণের কাছে গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহি থাকে এবং তার দায়িত্বশীল থাকতে বাধ্য হয়।
এরপর আসছে 6 নম্বরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। গণতন্ত্র কিন্তু জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত করে তোলে। এটা কি তোমরা বিশ্বাস করো? এটা কিন্তু আসলেও, কারণ যখন তুমি ভোট দিতে যাবে, তোমাকে অবশ্যই তুমি প্রার্থীদের সম্পর্কে জানতে হবে, দলদের সম্পর্কে জানতে হবে যে কোন কোন দল রয়েছে, কোন কোন দলে কোন কোন প্রার্থী রয়েছে, এবং কোন কোন দলের নির্বাচনী ইশতেহার কি কি, এবং তাদের যে নির্বাচনী ইশতেহার, তাদের সেই নির্বাচনী ইশতেহারের গুরুত্বগুলো কতটুকু, এই সম্পর্কে তোমাকে জানতে হবে যদি তুমি একজন সচেতন নাগরিক হয়ে থাকো। কিন্তু এসব যখন জানতে যাবে তখনই কিন্তু তোমাকে রাজনৈতিকভাবে তুমি একটা তোমার মধ্যে একটা সচেতনতা চলে আসবে, বা তুমি এইসব বিষয়ে একটু আগ্রহী হয়ে উঠবে। তো যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় হয়, যেটা অন্যান্য ব্যবস্থায় একনায়কতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু অনুপস্থিত থাকে, যে জনগণের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা, রিক্সাওয়ালা বলো বা দোকানদার বলো, এখানে বিজনেসম্যান, টিচার, সবাই কিন্তু একটা রাজনৈতিকভাবে একটা জ্ঞান ধারণ করে, একটা মিনিমাম একটা জ্ঞান তাদের মধ্যে থাকে। বিপ্লবের আশঙ্কা হ্রাস। গণতান্ত্রিক ব্যবস্থায় বিপ্লবের আশঙ্কা হ্রাস থাকে সবসময়, মানে বিপ্লবের আশঙ্কা সেভাবে থাকে না। কেন থাকে না? কারণ এখানে কিন্তু অনেক সহজেই সরকারের পরিবর্তন করা যায়। সরকারকে পরিবর্তনের জন্য অনেক বড় বিপ্লবের প্রয়োজন হয় না। যদি জনগণ মনে করে যে সরকার তাদের কার্যক্রম পরিচালনার জন্য বা রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়, সেক্ষেত্রে কিন্তু তারা সহজেই সরকারকে পরিবর্তন করতে পারে নিয়মতান্ত্রিক উপায়ে, যার কারণে এখানে বিপ্লবের আশঙ্কা অত বেশি থাকে না। এরপর হচ্ছে সমৃদ্ধ ও উন্নত জীবনের সহায়ক। গণতন্ত্র সমৃদ্ধ ও উন্নয়ন জীবন গঠনের সহায়ক। গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন কাজে সকলের অংশগ্রহণের সুযোগ থাকে বলে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সবাই অর্থনৈতিক এবং সামাজিকভাবে উপকৃত হয়। জনগণ নিজেরাই নিজেদের জন্য সমৃদ্ধি ও উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারে। তো গণতান্ত্রিক ব্যবস্থায় একজন জনগণ তার নিজের জন্য সমৃদ্ধ উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারে। কিভাবে গড়ে তুলতে পারে? কারণ তারা ডিরেক্ট রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করতেছে, তার মানে তারা তাদের দাবি দেওয়া, কোথায় কি প্রয়োজন সেটা প্রকাশ করতে পারছে সরকারের কাছে তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরতে পারছে, যার কারণে তারা সমৃদ্ধ ও উন্নত জীবনের অগ্রসর হয়ে উঠছে অন্যান্য ব্যবস্থার তুলনায়। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতান্ত্রিক শাসনে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়, ফলে জনগণের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ ঘটে। এখানে যেহেতু জনগণ ডিরেক্ট সরকার ব্যবস্থায় অংশ নিচ্ছে, সুতরাং তাদের এখানে একটা ব্যক্তিত্ব বিকাশের, মানে নিজেকে চেনার, নিজেকে জানার একটা সুযোগ তৈরি হয়, একটা বড় সুযোগ তৈরি হয়। কারণ তারা যখন বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে জানতে যাবে বা রাজনৈতিক কর্মপন্থা সম্পর্কে জানতে পারবে, তারা কিন্তু নিজেদের মধ্যে একটা আর্জ ফিল করবে যে তারা কোন দলের প্রতি বেশি, বা কোন ইশতেহারগুলোর প্রতি, বা কোন মতাদর্শের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব গঠনের একটা সুযোগ থাকছে। এরপর হচ্ছে ক্ষমতার অপব্যবহার রোধ। ক্ষমতার অপব্যবহার রোধ বলতে এখানে সহজেই কিন্তু কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। যদি কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এটা আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি 2024 সালে, যদি কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে, যত সময় লাগুক, 5 বছর, 10 বছর, 15 বছর, তাকে কিন্তু নিপাত করা হবেই। যেটা আমরা একদম প্রত্যক্ষ উদাহরণ দেখতে পেয়েছি গত বছরই। ক্ষমতার অপব্যবহার রোধ হয় গণতান্ত্রিক ব্যবস্থায়। জাতীয় চরিত্র ও নৈতিক মানের উন্নতি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকে। অধিকার ভোগ করার পাশাপাশি জনগণ নানাবিধ কর্তব্য পালন করে থাকে। কারণ এখানে যখন অধিকার আদায়ের প্রশ্ন আসে, তখন কিন্তু কর্তব্য পালনেরও একটা প্রশ্ন চলে আসে। গণতন্ত্রে জনগণ ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে সমষ্টির স্বার্থ রক্ষায় উদ্বুদ্ধ হয়, ফলে জনগণের জাতীয় চরিত্র ও নৈতিক মানের উন্নতি ঘটে। যেহেতু এখানে জনগণ একটা সমষ্টিগতভাবে কাজ করে, মানে জনগণ একটা সমষ্টি, কালেকটিভ বডি হিসেবে কাজ করে, তাই যখন এখানে অধিকার ভোগের প্রশ্ন আসে, তখন কিন্তু কর্তব্য পালনেরও একটা প্রশ্ন চলে আসে, যার কারণে তাদের কিন্তু নিয়মতান্ত্রিকভাবে কর্তব্য পালন করতে হয়, যেটা তাদের জাতীয় চরিত্র এবং নৈতিক মানের উন্নতি ঘটায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাদের আরো বেশি। এই যে পরের চলে এসেছে, দেশপ্রেম বৃদ্ধিতে সহায়ক। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত ও পরিচালিত সরকার। গণতন্ত্রে জনগণের দায়িত্ব ও কর্তব্যবোধ এবং সচেতনতা বৃদ্ধি পায়। সরকার তাদের নিজেদের সরকার, এই অনুভূতি থেকে জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হয়। কারণ সরকার যদি বিদেশি হতো বা তাদের দলভুক্ত না হতো, জনগণের দলভুক্ত না হতো, তাহলে কি হতো? জনগণ কিন্তু নিজেদের এক্সক্লুডেড ফিল করতো, মানে নিজেদের ওইখানে মানে রাষ্ট্রের একটা অংশ হিসেবে মনে করতো না, যার কারণে তাদের মধ্যে যে দেশপ্রেমমূলক চেতনা, সেটা কিন্তু গড়ে উঠতে পারতো না। কিন্তু যখন গণতান্ত্রিক ব্যবস্থায় তাদেরই লোকজন রাষ্ট্র ক্ষমতায় চলে যায় এবং তাদেরই লোক রাষ্ট্রকে পরিচালনা করে, তাদেরই একটা অংশ, তখন কিন্তু তারা মনে করে যে রাষ্ট্রটাকে তাদের নিজেদের একটা অংশ মনে করে এবং নিজেদের একটা পার্ট হিসেবে তারা গণ্য করে। তখন তাদের মধ্যে একটা দেশপ্রেমমূলক একটা অনুভূতি জাগ্রত হয়, যেটা অনেক স্ট্রং হতে পারে। জনসম্মতি ভিত্তিক।
গণতান্ত্রিক সরকার গঠিত হয় জনগণের সম্মতিক্রমে, জনসমর্থন হারালে নির্বাচনে সরকারকে পরাজিত হতে হয়। সুতরাং গণতন্ত্র হচ্ছে জনসম্মতি ভিত্তিক শাসন ব্যবস্থা। তার মানে গণতন্ত্রকে অবশ্যই জনসম্মতি ভিত্তিক হতে হবে। এটা আমরা শুরুতেই জেনেছি যে জনসম্মতি না থাকলে কিন্তু গণতন্ত্র টিকতে পারে না। এরপর আসতেছে নমনীয় শাসন ব্যবস্থা। গণতন্ত্র নমনীয় শাসন ব্যবস্থা। নমনীয় কারণ কি? যখন ইচ্ছা এখানে সরকার পরিবর্তন করা যায়, তারপর যখন ইচ্ছা নতুন সরকার গঠন করা যায় এবং যখন ইচ্ছা নতুন দল গঠন করা যায়। প্রয়োজনীয় মুহূর্তে আলাপ আলোচনার মাধ্যমে শাসক বদল করা যায়। গণতন্ত্রে শাসকগণ পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। সর্বাঙ্গীন উন্নতির সহায়ক। বার্কারের মতে গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। এটা আমরা আগেও জেনেছি যে বার্কার কিন্তু আলাপ আলোচনাকে বেশি গুরুত্ব দিয়েছে। তো আলাপ আলোচনা করলে যেটা হয়, জনগণের মধ্যে একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে উন্নতি সাধনের একটা ব্যাপার কাজ করে। কারণ যখন তারা আলাপ আলোচনা করবে, তারা তাদের নিজেদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথাবার্তা বলবে, তখন কিন্তু তাদের মধ্যে একটা ডেভেলপমেন্টের একটা চিন্তা চলে আসবে। তখন কিন্তু তাদের মধ্যে একটা মানে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মধ্যে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। বর্তমান সময়ে সকল প্রকার শাসনের মধ্যে গণতন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। কেননা একমাত্র গণতন্ত্রেই শাসক নির্বাচিত এবং জনগণের দ্বারা, এবং শাসকরা দায়ী থাকেন জনগণের নিকট। একমাত্র গণতন্ত্রেই শাসক ও শাসিত জনগণের স্বার্থকে এক ও অভিন্ন করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থাকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করছেন। তো সকল গুণাবলী বিশ্লেষণ করলেই বোঝা যায় যে গণতন্ত্র হচ্ছে কেন সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। কারণ এখানে জনপ্রতিনিধিত্বমূলক একটা ব্যবস্থা থাকে এবং জনগণের অংশগ্রহণ থাকে, এবং এখানে সর্বাঙ্গীন উন্নয়নের প্রতিও একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং দেশাত্মবোধমূলক চেতনাও কিন্তু গড়ে ওঠে, যার কারণে গণতন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। এটার পক্ষে বলেছেন অধ্যাপক বার্কার এবং মিল। সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ শাসন হলেও সংখ্যালঘুরাও শাসন ব্যবস্থার সমালোচনার পূর্ণ সুযোগ পেয়ে থাকে। সংখ্যালঘুরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদিও গণতন্ত্র কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক সরকার, কিন্তু তবুও এখানে কিন্তু সংখ্যালঘুরাও অনেক বেশি গুরুত্ব পায় এবং সামাজিক নিরাপত্তার অধীনে চলে আসে। কারণ তাদের হয়েও প্রতিনিধিরা সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করে, যার কারণে সংখ্যালঘুদেরও এখানে অধিকার আদায় হয়। গণতন্ত্রের দোষ এবং ত্রুটিগুলো নিম্নরূপ। এতক্ষণ তো গুণ সম্পর্কে জানলাম, এখন দোষ ত্রুটি সম্পর্কে জানা যাক। যদিও দোষ ত্রুটি অত বেশি নেই গণতন্ত্রে, জ্ঞান বিজ্ঞানের সহায়ক নয়। গণতন্ত্র জ্ঞান বিজ্ঞানের সহায়ক নয়। কেন নয়? কারণ গণতন্ত্রের জ্ঞান বিজ্ঞান শিল্পের প্রসার ঘটে না। শিল্প সাহিত্য বিকাশের জন্য যেরূপ জ্ঞানী শাসকের প্রয়োজন, তা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণত মিলে না। ফলে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে না। তোমরা একটা জিনিস খেয়াল করো যে একটা দেশে 80% কৃষক রয়েছে এবং 20% শিক্ষিত জনগণ রয়েছে, এবং কৃষকরা মানে ম্যাক্সিমামে অশিক্ষিত। এবং এখানে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে এখানে যে সরকার আসবে সেটা কিন্তু কৃষকদের মধ্যে থেকে কেউ আসবে। তো তাদের মধ্যে আলটিমেটলি কিন্তু শিক্ষার হার অত বেশি থাকবে না, এবং শিক্ষা মানে জ্ঞান সেভাবে থাকবে না, বা থিওরিটিক্যাল চিন্তাভাবনা কিন্তু কম থাকবে। তো যার কারণে এখানে জ্ঞান বিজ্ঞানের সহায়ক হবে না। যে কৃষক, সে কিন্তু ক্ষমতায় যদি আসে তাহলে হচ্ছে সে চাবে কি? সে চাবে কৃষির উন্নতি হোক বা কৃষকদের অধিকার আদায় হোক। সে কিন্তু শিক্ষার প্রতি অত বেশি গুরুত্ব আরোপ করবে না, কারণ যেহেতু তার শিক্ষার সাথে অত বেশি তার নেই, কানেকশন নেই। যার কারণে গণতন্ত্র কিন্তু জ্ঞান বিজ্ঞানের সহায়ক নয়, কারণ অধিকাংশ জনগণই কিন্তু জ্ঞান বিজ্ঞানের সাথে ওভাবে সংশ্লিষ্ট নয়। দ্বিতীয় আসে জ্ঞানী ও গুণী ব্যক্তিদের অসহযোগিতা। গণতন্ত্রে বুলি সর্বস্ব ব্যক্তিরা জনগণকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার সুযোগ পায়। শিক্ষিত ও জ্ঞানীগুণী ব্যক্তি অনেক সময় এসব মিথ্যার বেসাতি ও ডামাডোলের মধ্যে নিজেদেরকে জড়াতে চান না। এর ফলে দেশ বঞ্চিত হয় দক্ষ ও জ্ঞানীগুণী ব্যক্তিদের সেবা থেকে। তো আমরা কি জানি যে জ্ঞানীগুণী ব্যক্তিরা একটু নিজেদেরকে আলাদাভাবে রাখতেই পছন্দ করে। তারা হচ্ছে এইসব শাসন ব্যবস্থায় আসতে চায় না। তার কারণ কি? এখানে অনেক রকমের অপকর্ম, দুর্নীতি এবং মিথ্যার যে বেসাতি সেসব চলতে থাকে, যেটা থেকে তারা নিজেদেরকে একটু আলাদা রাখতে পছন্দ করে। যার কারণে এই ধরনের সরকার ব্যবস্থা কিন্তু জ্ঞানীগুণী মানুষের উপস্থিতি খুবই কম থাকে, যেটা অন্যতম একটা ত্রুটি গণতন্ত্রের। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়, কেননা গণতন্ত্রে যখন তখন সরকারের পতন ঘটতে পারে। ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। ধরো একটা 5 বছর মেয়াদী সরকার ব্যবস্থা গঠন করা হলো গণতন্ত্রে, কিন্তু 5 বছর পরে কিন্তু সেই সরকারকে নেমে যেতে হবে।
তাহলে এখানে 5 বছর মেয়াদে যখন সরকার আসবে তখন সে একটা 10 বছরের একটা প্রকল্প গ্রহণ করলো, কিন্তু তার 5 বছর পরে নেমে যাওয়ার কারণে সে ওটা সফলভাবে শেষ করতে পারলো না, তাহলে কিন্তু সেটা অসমাপ্ত থেকে যাবে। তো এখানে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা ওইভাবে ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না। অপচয়ের প্রশ্রয়। গণতন্ত্রে জাতীয় সম্পদের অপচয় হয়, কারণ কোটি কোটি টাকা খরচ করে যে নির্বাচন ব্যবস্থা পরিচালিত করা হয় অনেক সময় দেখা যায় তার ফল মোটেই সন্তোষজনক নয়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নির্বাচন ব্যবস্থায় অনেক রকমের অপকর্ম করা হয়েছে এবং নির্বাচন ব্যবস্থায় কি ভোট কারচুপি করা হয়, যার কারণে অপচয় অনেক রকমের হতে পারে। এখানে এই যে পুরা নির্বাচন ব্যবস্থা পরিচালনা করতে কিন্তু কোটি কোটি টাকা চলে যায়, কোটি কোটি টাকার অপচয় হয়ে যায়। কোটি কোটি টাকা দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত করা হলো, কিন্তু দিন শেষে দেখা গেল যে ফলাফল আসছে এটা কিন্তু ভোট চুরি বা ভোট কারচুপির মাধ্যমে হয়েছে। তখন কিন্তু এই নির্বাচন সন্তোষজনক হয় না। তাহলে এই যে আমি অলরেডি কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করলাম, কোটি কোটি টাকা খরচ করলাম, এটা কিন্তু পুরাটাই অপচয়। স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। কেন হয় না? গণতন্ত্রের সাম্য, স্বাধীনতা, আইনের শাসনের কথা বললেও বাস্তবে স্বাধীনতা হয় বিপন্ন। আইনের শাসনের বদলে জোরের শাসন, পেশির শাসন প্রতিষ্ঠিত হয়। অনেক সময় দেখা যায় ভোটের ব্যালট বাক্স ছিনতাই হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না। ফলে ধনী তথা পেশি সর্বস্ব প্রভাবশালীরাই নির্বাচিত হন। এজন্য লেকি বলেন, গণতন্ত্র শ্রেষ্ঠতর প্রশাসনিক ব্যবস্থার নিশ্চয়তা প্রদান করে না, অধিকতর স্বাধীনতার নিশ্চয়তাও বিধান করে না। গণতন্ত্রে যথার্থ আইনের শাসনও প্রতিষ্ঠিত হয় না। তো স্বাধীনতা ও আইনের শাসনের কথা বলা থাকলেও সেটা কিন্তু থিওরিটিক্যাল পর্যায়ে রয়েছে, ওভাবে বাস্তবায়িত হয় না। কারণ ওই যে বলে না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো যে যখন ক্ষমতা চলে আসে তখন কিন্তু সে আর স্বাধীনতার পথে চলতে চায় না বা আইনের শাসন কিন্তু কার্যকর করতে চায় না, তখন কিন্তু নিজের মতোই সে পরিচালনা করতে চায় রাষ্ট্র। যার কারণে এখানে স্বাধীনতা আইনের শাসন বাস্তবে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না, এটা শুধু থিওরিটিক্যাল একটা আইডিয়ার মধ্যেই থেকে যাচ্ছে। মূর্খ, অক্ষম ও অজ্ঞের শাসন। কারণ কি, ওই যে শুরুতেই বললাম যে একটা দেশে 80% কৃষক রয়েছে, তো কৃষকদের কিন্তু রাজনৈতিক জ্ঞান ওভাবে থাকবে না বা ওইভাবে শিক্ষার হারটা তাদের মধ্যে থাকবে না। তো এই তাদের মধ্যে থেকে যে সরকার আসবে সে কিন্তু অজ্ঞ এবং মূর্খই হবে। গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, গণতন্ত্রের গুণ নয় বরং সংখ্যার উপর গুরুত্ব আরোপ করা হয়। এমিল ফ্যাগুয়ে বলেন, গণতন্ত্র অক্ষমতার শাসন প্রণালী, দ্য কাল্ট অফ ইনকম্পিটেন্স, অক্ষমতার শাসন প্রণালী। লেকির মতে গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা দরিদ্র, অজ্ঞ ও অকর্মণ্য ব্যক্তির সরকার, কারণ এই শ্রেণীর লোকই সর্বাধিক, যেটা আমি একটু আগে বললাম। তো ধরো ওই দেশটায় 80% কৃষক এবং 20% জ্ঞানীগুণী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি রয়েছে। তার মধ্যে কিন্তু ওখান থেকে যে 20% সেখান থেকে কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তির সংখ্যা খুবই কম থাকবে। তাদের কথা কিন্তু বেশিরভাগ মানুষই শুনতে চাবে না, যার কারণে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বলা হচ্ছে মূর্খ বা অক্ষম। এখানে কিন্তু সংখ্যার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, কোয়ালিটির উপর, মানে কোয়ান্টিটির উপর, নট কোয়ালিটি। এখানে কোয়ালিটি 20% থাকলেও মানুষ কিন্তু এই কোয়ান্টিটিকেই হচ্ছে গ্রহণ করবে, যার কারণে অত বেশি কোয়ালিটিফুল শাসন ব্যবস্থা গড়ে উঠতে পারে না। দল প্রথার কুফল। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে দলীয় শাসন। রাজনৈতিক দলের সদস্যগণ বৃহত্তর জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ক্ষুদ্র দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে। অনেক সময় রাজনৈতিক দলগুলোর মধ্যকার দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, অনৈক্য প্রভৃতির ফলে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হয়। তার মানে কি, এই যে দল প্রথা, বিভিন্ন রকমের দলের এখানে অংশগ্রহণ থাকে, এখানে কিন্তু দলগুলো মূলত গঠনমূলক সমালোচনার বদলে কিন্তু কাদা ছড়াছড়ি সবচেয়ে বেশি করে, এবং কোথায় কে দোষ করলো, কোথায় কে ভুল করলো, এইসব নিয়ে মিছিল, আন্দোলন। তো এইসবের কারণে যেটা হয় যে মূলত অনৈক্য তৈরি হয় এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়, প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একটা রেষারেষি তৈরি হয়, যেটা কিন্তু জাতীয় উন্নয়নের কিন্তু পরিপন্থী। গণতন্ত্র ক্ষণভঙ্গুর শাসন ব্যবস্থা। গণতন্ত্রের রাজনৈতিক দলাদলির জন্য জাতীয় ঐক্য বিনষ্ট হয় এবং সরকারের স্থিতিশীলতাও বিনষ্ট হয়। গণতন্ত্রে অনেক সময় জনমত বিভ্রান্ত হয়। মিথ্যা আশ্বাস প্রদান করে জনগণকে বিভ্রান্ত করে একটি দল সহজেই ক্ষমতায় আসতে পারে। এই হাবিজাবি লিখে এত বড় একটা নির্বাচনী ইশতেহার তৈরি করে নির্বাচনের প্রচারণায় একদম হাজার হাজার কোটি টাকা খরচ করে সে ক্ষমতায় চলে আসলো, কিন্তু ক্ষমতায় আসার পরে দেখা গেল সে হচ্ছে একজন কালপ্রিট। সে হচ্ছে দেশের উন্নয়নে নিজেকে ওভাবে নিবেদিত প্রাণ মনে করে না, সে জনগণের প্রতিনিধিত্ব করে না, সে হচ্ছে এসেছেই শুধুমাত্র ব্যক্তি স্বার্থ পূরণ করার জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু গণতন্ত্র একটা ক্ষণভঙ্গুর শাসন ব্যবস্থা।
দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। দ্রুত কেন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম? কারণ এখানে সব নিয়মতান্ত্রিক উপায় হয়। একটা ছোট্ট সিদ্ধান্তও যদি নেওয়া হয়, তার জন্য এই যে সচিব পর্যায়ে, উপসচিব, যুগ্ম সচিব, মন্ত্রী পরিষদ থেকে আইনসভা, তো এখানে বিশাল বড় কর্মযজ্ঞ। একটা বন্যা হয়েছে, এখানে তাড়াতাড়ি খুব দ্রুত আমার 24 ঘন্টার মধ্যে এখানে হেলিকপ্টার পাঠাতে হবে, ওখানকার মানুষদেরকে উদ্ধার করতে হবে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় দেখা যায় এই যে নীতি নির্ধারণ, বাস্তবায়ন, এইসব কর্মপ্রণালী, তারপর যে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার মেনটেন করতে গিয়ে কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এদিকে বন্যায় মানুষ মরে শেষ, কিন্তু এখানে তাৎক্ষণিক একটা হেলিকপ্টার পাঠানো বা তাৎক্ষণিক সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা বা তাৎক্ষণিক কোনো কিছু করা, এটা কিন্তু সম্ভব হয় না। বা জরুরি অবস্থার জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা রাষ্ট্র সরকার ব্যবস্থা। উন্নত শিল্পকর্ম ব্যাহত হয়। উন্নত শিল্পকর্ম কেন ব্যাহত হয়? কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু শিল্পকর্মের মূল্য নেই। এখানে শুধু জনমত এবং জনগণের প্রতিনিধি এইসবই মূলত প্রাধান্য পায়। গণতন্ত্রে উন্নত শিল্পকর্ম ব্যাহত হয়। স্যার হেনরি মেইন বলেন, গণতন্ত্র সাহিত্য, বিজ্ঞান ও সুকুমার কলার তেমন কদর করে না। করবে কিভাবে? কারণ এখানে অজ্ঞ এবং মূর্খদের শাসন প্রতিষ্ঠিত হয়, যার কারণে তারা শিল্পকর্মকে শিল্পকর্মকে সংরক্ষণে রাখায়, অথবা সাহিত্যের প্রতি মানুষের জনপ্রিয়তা বাড়ানো, সাহিত্যের প্রচারণা করা, এসব কিন্তু তারা করতে চায় না। অজ্ঞ সাধারণ ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থায় চারুকলা ও শিল্প বিষয়টা তেমন একটা তারা বুঝে না, কারণ তাদের এসব বুঝে কোনো কাজ নেই। অজ্ঞ সাধারণ ব্যক্তিদের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক শাসনামলে সাহিত্য, বিজ্ঞান, চারুকলার প্রসার বা বৃদ্ধির জন্য কোনো প্রকার সক্রিয় সহযোগিতা, উৎসাহ তারা দেখায় না। স্বজনপ্রীতি ও দুর্নীতি। বেশিরভাগ অল্প শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর হাতে গণতান্ত্রিক সরকার পরিচালনার ভার থাকে। এরা স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকে। স্বজনপ্রীতি ও দুর্নীতি গণতান্ত্রিক সরকারকে তাই পঙ্গু করে তোলে। অর্থলিপ্সুতায় তারা আপাদমস্তক লিপ্ত থাকে। তো স্বজনপ্রীতি ও দুর্নীতি, এখানে করাপশন এবং নেপোটিজম অনেক বেশি থাকে। দুর্নীতি কারণ ওই যে বললাম, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই যে লঙ্কায় গেলে কিন্তু সবার হচ্ছে রাবণ হয়ে ওঠার একটা অপতৎপরতা তার মধ্যে কাজ করে। দুর্নীতি চলে আসে, এর মধ্যে স্বজনপ্রীতি চলে আসে। একজন ক্ষমতা চলে গেলে তার কোথায় শ্বশুরের ভাইয়ের ছেলের অমুক তমুক সবাইকে হচ্ছে ক্ষমতায় সে নিয়ে আসতে চায়, যার কারণে এখানে স্বজনপ্রীতি এবং দুর্নীতি অনেকাংশে বেড়ে যায়। গণতন্ত্র জনপ্রিয় উত্তম শাসন ব্যবস্থা, কিন্তু গণতন্ত্রকে কার্যকর ও সফল করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হয়। ব্যাপক শিক্ষা, এখানে অনেক বেশি শিক্ষার প্রয়োজন হয়, কারণ শিক্ষা ছাড়া কখনোই গণতান্ত্রিক ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হতে পারে না। এখানে স্টুয়ার্ট মিল একটা কথা বলেছেন, সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ শিক্ষা মানুষকে আত্মসচেতন, আত্মমর্যাদাবান, কর্তব্যনিষ্ঠ ও অধিকার সচেতন করে তোলে। এর ফলে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ সরকারে পরিণত হয়। এরপর আসছে অর্থনৈতিক সাম্য। সমাজে সকলের আর্থিক সমতা বিধান করতে না পারলে গণতন্ত্র সফল হতে পারে না। লাস্কির মধ্যে অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। এবং রবসন বলেছেন, গণতন্ত্র বলতে ন্যূনতম মৌলিক আর্থিক কল্যাণকে বোঝায়, কারণ অভুক্ত, গৃহহীন, রোগাক্রান্ত বস্ত্রহীনদের নিকট রাজনৈতিক অধিকার অর্থ নেই। এটা কিন্তু অনেক একটা স্ট্রং একটা স্টেটমেন্ট বলেছেন রবসন, যে গণতন্ত্র কিন্তু মৌলিক অর্থনৈতিক কল্যাণ বোঝায়। যদি আমার পেটে ভাত না থাকে, তাহলে কিন্তু আমার রাজনৈতিক স্বাধীনতা নিয়ে আমার কোনো কিছু যায় আসবে না। এজন্য অর্থনৈতিক সাম্য অনেক বেশি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায়। এরপর আসছে সামাজিক সাম্য। সামাজিক সাম্য মানুষকে যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে। গণতন্ত্রকে সফল করতে হলে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, নারী, পুরুষ, দলমত নির্বিশেষে সকলকে যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ও সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তো সামাজিক সাম্যও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান। সহনশীলতা কি? সহনশীলতা বলতে বোঝায় যে মতামতের সহনশীলতা, আরেকজনের মতামত গ্রহণ করার যে সহ্য ক্ষমতা, এটাই হচ্ছে সহনশীলতা। সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের প্রাণ। তবে গণতন্ত্রের প্রাণ কি? গণতন্ত্রের প্রাণ হচ্ছে সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা। অপরের বা অন্য দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। অন্য ব্যক্তি ও দলকে মত প্রকাশের সুযোগ প্রদান করতে হবে। সহনশীল মনোভাব না থাকলে গণতন্ত্র সফল হতে পারে না। যে সমাজের জনগণ যত বেশি সহনশীল, সে সমাজ তত বেশি গণতান্ত্রিক। তো সহনশীলতাকে বলা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। ভ্রাতৃত্ববোধ। গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ। জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকলে তারা একে অপরের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা বুঝতে পারবে না। অথচ গণতন্ত্রের লক্ষ্যই হলো সর্বজনীন কল্যাণ।
এরপর আসছে গণতান্ত্রিক ঐতিহ্য। গণতান্ত্রিক ঐতিহ্য কি? যদি ট্রেডিশনটা না থাকে গণতন্ত্রের, যে আগের থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেটা যদি না থাকে তাহলে কিন্তু সহজেই একটা রাষ্ট্রে টোটালি কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, সেখানে হঠাৎ করে কিন্তু সেটা প্রতিষ্ঠা করা অনেক বেশি কঠিন হয়ে যায়। অপরের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, অপরকে মতামত বিশ্বাস প্রকাশের সুযোগ প্রদান, সময় মতো নির্বাচন অনুষ্ঠান, জনগণের সম্মতি বা ম্যান্ডেট না পেলে ক্ষমতা ছেড়ে দেওয়া, আইনসভায় বা আলোচনায় টেবিলে বসে সমস্যার সমাধান খোঁজা, এগুলো হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্যের বৈশিষ্ট্য। গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া কিন্তু গণতান্ত্রিক শাসন সফল হয় না। তবে গণতান্ত্রিক ঐতিহ্য একদিনে গড়ে ওঠে না, এটা কিন্তু একটা সময়ের ব্যাপার। দীর্ঘ সময় ধরে একটু একটু করে গড়ে উঠতেই কিন্তু আস্তে আস্তে হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্য গড়ে ওঠে। যথার্থ আইনের শাসন। আইনের শাসন তো অনেক বেশি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায়, কারণ আইনের শাসন না থাকলে কিন্তু এখানে যে কেউই পার পেয়ে যাবে। যথার্থ আইনের অনুশাসন গণতন্ত্রের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ শর্ত। আইনের চোখে সকলেই সমান, আইনের চোখে সকলেই সমান, সকলেরই আইনের আশ্রয় গ্রহণের অধিকার থাকতে হবে। আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন সরকার প্রতিহিংসা বশত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারে না। মানে সরকারের বিরুদ্ধে কেউ একটা আজে বাজে কথা বলেছে বা তার কাজের সমালোচনা করেছে, তাকে ধরে নিয়ে গিয়ে হচ্ছে আয়নাঘরে পাঠিয়ে দেয়া, এটা কিন্তু করতে পারবে না আইনের শাসন যদি থাকে। বিচার বিভাগের স্বাধীনতা। আইনের সুষ্ঠু প্রয়োগ ও ব্যাখ্যার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। বিচারকগণ যেন ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিজ নিজ দায়িত্বকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পালন করতে পারেন তার নিশ্চয়তা বিধান করতে হবে। এজন্য শাসন ও আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে আমাদের এটা গেল বিচার বিভাগের স্বাধীনতা। কারণ বিচার বিভাগ যদি স্বাধীনভাবে গড়ে তুলতে না পারা যায় তাহলে কিন্তু আইনের শাসনের সঠিক বাস্তবায়ন হবে না। এরপর হচ্ছে দক্ষ ও সৎ নেতৃত্ব। কারণ দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়াও কিন্তু গণতন্ত্র পরিচালিত হতে পারে না, বা গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্রের যে গুণগুলো আছে এগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে না। এরপর আসে ত্যাগের মনোভাব। গণতন্ত্রে ত্যাগের মনোভাব থাকতে হয়। ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে বা বৃহৎ স্বার্থের জন্য কাজ করার একটা মনোভাব থাকতে হয়। সুষ্ঠু জনমত। সুষ্ঠু জনমত কি? জনমত যদি প্রপারলি প্রকাশ করা না হয়, জনমতের যদি প্রকাশ না থাকে, তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করতে পারে না। সুষ্ঠু জনমত অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। সুসংগঠিত রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর একটা ভালো একটা স্ট্রাকচার থাকতে হবে, তাদের একটা ভালো নির্বাচনী ইশতেহার থাকতে হবে যেটা জনগণের জন্য ফ্রেন্ডলি হবে, জনগণ ফ্রেন্ডলি হবে। সেই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো ছাড়া কিন্তু গণতন্ত্র সঠিকভাবে কাজ করতে পারবে না। মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, তো এক্ষেত্রে অবশ্যই মৌলিক অধিকার, এই যে বললাম যে পেটে যদি খাবার না থাকে, আমার রাজনৈতিক অধিকার নিয়ে, রাজনৈতিক স্বাধীনতা নিয়ে আমি কি করব? আমার তো অবশ্যই আগে মৌলিক চাহিদা পূরণ করতে হবে। বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এসব তো আগে পূরণ করতে হবে। এজন্য মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা থাকতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায়। জনগণের সজাগ দৃষ্টি। জনগণের সজাগ দৃষ্টি, যে সরকার কি আমাদের পিছনে কোনো কিছু করছে, আমাদেরকে আড়াল করে কোনো কিছু করছে কিনা, বা সরকার কি করছে, এখন সরকারের কাজ কি, সরকার এখন কি প্রকল্প নিয়ে কাজ করছে, সরকার কি ধরনের আইন বাস্তবায়ন করছে, এই সব বিষয় নিয়ে একটা সজাগ দৃষ্টি বজায় রাখা, এটাও কিন্তু গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ উপাদান। জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা ছাড়া কখনোই সরকার সঠিকভাবে কাজ করতে পারবে না। তো জনগণের আস্থা বজায় রাখা গণতন্ত্রের একটা প্রাণ, যে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। জনগণের আস্থা একবার যদি সরে যায় তাহলে কিন্তু সরকার আর সফলভাবে থাকতে পারবে না। সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। সরকারি কর্মচারীদের অবশ্যই একটা মানসিকতা থাকতে হবে যে যেটা হয় যে আমলাতন্ত্রে কি হয়, যখন টাকার জন্য মানুষ কাজ করে, মানুষকে যারা হচ্ছে চাকরি করে এখানে আমলাতন্ত্রে, যারা আমলা আছে তারা আর কি টাকার বিনিময়ে কাজ করে, তাদের দায়িত্ব পালন করে। তো এখানে কিন্তু জনগণের যে কল্যাণ করার একটা মানসিকতা, এটা কিন্তু ওইভাবে থাকে না। তাকে টাকা দেওয়া হয়, সে তার কাজ করে যায়। তো এই সরকারি কর্মচারীদের মধ্যেও একটা জনহিতকর মানসিকতা থাকা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমাধানে বিশ্বাস। তো এখানে কাদা ছোড়াছুড়ি করে বা আজে বাজে কথা বলে বা এখানে প্রতিহিংসামূলকভাবে কখনই কোনো কিছু সমাধান করা সম্ভব না। এখানে রাজনৈতিকভাবে সমাধান, রাজনৈতিক আলাপ আলোচনায় বসে, বৈঠকে বসে, সংলাপে বসে সব কিছু সলভ করার একটা মানসিকতা থাকতে হয়। মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমকে মুক্ত ও স্বাধীন হতে হয়, কারণ প্রচার মাধ্যম যদি এখানে ইয়েলো জার্নালিজম সম্পর্কে তোমরা জানবে, যে হলুদ সাংবাদিকতা, যেটা হয়নি সেটা সম্পর্কে প্রচার করা বা কোনো তথ্যকে একটু ভিন্নভাবে একটু চেঞ্জ করে প্রকাশ করা, এটাকে কিন্তু বলা হয় হলুদ সাংবাদিকতা। তো এই যে সাংবাদিকতা বা প্রচার মাধ্যম, এই সব কিছু কিন্তু মুক্ত এবং স্বাধীন হতে হবে এবং হলুদ অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নাহলে টিকতে পারবে না। এরপর আসে জবাবদিহিতা ও দায়িত্বশীলতা। তো
তো জবাবদিহিতা ও দায়িত্বশীলতা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা এর আগেও জেনেছি যে জনগণের প্রতি যদি জবাবদিহিতা বা দায়িত্বশীলতা না থাকে তাহলে কিন্তু সরকার বেশি দিন টিকতে পারবে না, কারণ জবাবদিহিতাই হচ্ছে মূল প্রাণ গণতন্ত্রের। এরপর আসে বহুদলীয় ব্যবস্থা। তো বহুদলীয় ব্যবস্থা থাকতে হবে, কারণ একটা দল বা দুইটা দল নিয়ে কখনোই সেটা গণতন্ত্র হয় না, সেটা একনায়কতন্ত্র হয়ে যায়। এজন্য গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু অবশ্যই বহু দল ব্যবস্থা থাকতে হয়, একের অধিক দল থাকতে হয়। লিখিত সংবিধান, এখানে কিন্তু সংবিধানে লিখিত অবস্থা থাকতে হবে, কারণ মুখে মুখে অনেক কিছুই বলা হয় কিন্তু লেখা যদি থাকে তখন কিন্তু এটার বাইরে যাওয়া যায় না। তো সংবিধানের যে নীতিগুলো বা যে আইনগুলো আছে সেগুলো কিন্তু লিখিত অবস্থায় থাকতে হবে এবং সুস্পষ্ট এবং সঠিক হতে হবে সব, তবেই কিন্তু এটা গণতন্ত্রকে সফল করার একটা চান্স থাকবে। এরপর হচ্ছে সংখ্যালঘুদের অধিকার। তো সংখ্যালঘুর অধিকার অবশ্যই অবশ্যই গণতন্ত্রে মেনটেন করতে হবে, কারণ সংখ্যালঘুরা যদি ভালো না থাকে তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা মানে টোটালি বিফলে যাবে, কারণ সংখ্যালঘুর নিরাপত্তা প্রদান করা সরকারের একটা দায়িত্ব। জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সফলতার জন্য 3টি শর্তের কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে গণতন্ত্রকে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং বাস্তবায়নের জন্য যথার্থভাবে যোগ্য হতে হবে। জন স্টুয়ার্ট মিল 3টি শর্ত বলেছেন। একটা, গণতন্ত্রকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য একটা সংগ্রামী মনোভাব থাকতে হবে, যে না, গণতন্ত্র যদি কেউ ছিনিয়ে আনতে যায় তাহলে আমার যুদ্ধ করে হলেও সেটাকে রক্ষা করতে হবে। 3 নাম্বার কি, জনগণকে নাগরিক সচেতনতা উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব কর্তব্য, তো জনগণের দায়িত্ব কর্তব্যের প্রতি একটা আগ্রহ থাকতে হবে বা দায়িত্ব কর্তব্য পালন করতে হবে নিজ দায়িত্ব থেকেই, নিজ আর্টস থেকেই। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র সম্পর্কে জানা যাক। যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে। যে শাসন ব্যবস্থায় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকেই প্রজাতন্ত্র বলে। তবে প্রজাতন্ত্র কি? এমন একটা ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সরকার ব্যবস্থা শাসক এবং যে রাষ্ট্রপ্রধান থাকবে সে জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটেই নির্বাচিত হবে বা পরোক্ষভাবে তাদের দ্বারা নির্বাচিত হবে। প্রজাতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারই একটি রূপ। প্রজাতান্ত্রিক সরকার কিন্তু আলাদা কিছু না, তোমরা দেখলে বুঝতে পারবে যে গণতান্ত্রিক ব্যবস্থার যেটা সংজ্ঞা প্রজাতন্ত্রেরই সেম সংজ্ঞা। তো প্রজাতান্ত্রিক ব্যবস্থা কিন্তু গণতান্ত্রিকেরই একটা রূপ। তবে সব প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান নির্বাচনের পদ্ধতি একই রূপ নয়। কোনো কোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। এভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধানগণ সাধারণত আইনসভার সদস্য নন। তো কিছু কিছু প্রজাতান্ত্রিক ব্যবস্থায় হচ্ছে যারা রাষ্ট্রপ্রধান থাকে তারা কিন্তু সরাসরিভাবে নির্বাচিত হয়। যারা সরাসরিভাবে নির্বাচিত হয় তারা কিন্তু আইনসভার আবার সদস্য হতে পারে না। তো এক এক ধরনের রাষ্ট্রে এক এক ধরনের ব্যবস্থা প্রচলিত রয়েছে। অতীতে বাংলাদেশে এভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতেন। তবে সংবিধানের দ্বাদশ সংশোধনীর ফলে বর্তমানে বাংলাদেশের সংবিধানের 12তম সংশোধনের ফলে বর্তমানে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রচলিত হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের ভোটে। তো এখানে কিন্তু রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত হয় না, জাতীয় সংসদের যে সদস্য রয়েছে তাদের দ্বারা নির্বাচিত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। সে দেশের জনগণ প্রথমে একটি নির্বাচক মণ্ডলী বা নির্বাচক সংস্থাকে নির্বাচন করে, ওই যে একটা মধ্যবর্তী সংস্থাকে নির্বাচন করে, তারা আবার রাষ্ট্রপতিকে নির্বাচন করে। তো এখানেও কিন্তু প্রজাতান্ত্রিক ব্যবস্থা মানে সংসদীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে। রাজতন্ত্রের পতনের বা ক্রমবিলুপ্তির ফলে পৃথিবীতে এখন গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে। পৃথিবীতে নামমাত্র কয়েকটি দেশের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে কার্যকর করার চেষ্টা এখনো চালানো হচ্ছে, যেমন জাপান, গ্রেট ব্রিটেন, যেখানে রাজারানী থাকে, তার পাশাপাশি জনগণের প্রতিনিধিরাও থাকে। এছাড়াও পৃথিবীর বাদবাকি সকল গণতান্ত্রিক রাষ্ট্রই প্রজাতান্ত্রিক। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র অল্প কয়েকটা দেশে রয়েছে এবং বাকি সবই মোটামুটি প্রজাতান্ত্রিক, মানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই পুরা শাসন ব্যবস্থাকেই পরিচালনা করে। এরপর আসছে একনায়কতন্ত্র। গণতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি, এক দল, এক নায়কের হাতে কুক্ষিগত থাকে। এক দল, এক ব্যক্তি এবং এক নায়ক, সুতরাং পুরাটাই একটার মধ্যেই থাকে, যার কারণে এটাকে বলা হয় একনায়কতান্ত্রিক ব্যবস্থা। একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধাচরণ কঠোর হাতে দমন করা হয়। সংবাদপত্রে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। এখানে সংবাদপত্রের স্বাধীনতা বলে কোনো কিছু এক্সিস্টই করে না। একনায়কের বিরুদ্ধে কোনো সমালোচনা সহ্য করা হয় না। কোনো বিরোধী রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে দেওয়া হয় না। অধ্যাপক নিউম্যান কি বলেছেন? একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করে এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকে।
তার মানে এখানে একজন ডিক্টেটর থাকে বা একনায়কতন্ত্র থাকে যে একচেটিয়াভাবে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখে। তারপর এ ডিকশনারি অফ পলিটিক্যাল থট গ্রন্থে রজার স্ক্রুটন বলেছেন যে একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সকল নাগরিকের নিকট থেকে আনুগত্য আদায় করে। তার মানে এখানে আনুগত্যকে আদায় করা হয়। আনুগত্য যদি কেউ দিতে নাও চায় তার কাছ থেকে আদায় করা হয়। তো জনগণের কাছ থেকে এখানে কোনো একটা ব্যক্তি থাকে, সংস্থা বা দল থাকে যারা মূলত পুরা সরকার ব্যবস্থাকে তারাই পরিচালনা করে এবং জনগণের কাছ থেকেও তারা জোর করে হলেও আনুগত্য আদায় করে থাকে। আধুনিক যুগে গণতন্ত্রের সমাধির উপর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কারণ গণতন্ত্র যেখানে থাকে না সেখানে একনায়কতন্ত্রের আসলে জন্ম হয়। প্রথম মহাযুদ্ধের পর স্পেনে ফ্রাঙ্কো, জার্মানিতে হিটলার ও ইতালিতে মুসোলিনি। প্রথম বিশ্বযুদ্ধের পরই মূলত একনায়কতন্ত্রের বীজ বপন হয়, যেটা খুবই বাজেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিরে আসে। ইতালিতে মুসোলিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। দ্বিতীয় মহাযুদ্ধের পর ল্যাটিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বর্তমানেও বিভিন্ন রাষ্ট্রে কিন্তু একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে। এসব দেশে সাধারণত সামরিক জান্তারা ক্ষমতা দখল করে একনায়কতন্ত্র কায়েম করে। একনায়কতন্ত্র এক জাতি, এক দল ও এক নেতা এই নীতিতেই বিশ্বাসী। এক জাতি, এক দল ও এক নেতা মানে একদম কট্টর একনায়কপন্থী। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এক ব্যক্তির শাসন, এখানে কিন্তু একটা ব্যক্তি সকল শাসন ক্ষমতার অধিকারী। সবকিছুই এক ব্যক্তি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটা বিভাগই কিন্তু এই এক ব্যক্তিই কিন্তু শাসন করেন। তো এখানে হচ্ছে এক ব্যক্তির শাসন, যার কারণে এখান থেকে একনায়কতন্ত্র শব্দটা চলে এসেছে। একদলীয় শাসন, এই এক ব্যক্তির একটাই দল থাকে, তার দলই মূলত পুরা দেশকে পরিচালনা করে এবং সব পুরা রাষ্ট্র ব্যবস্থা একটা দলই হচ্ছে কায়েম করে রাখে। বল প্রয়োগের মাধ্যমে এই সরকার ব্যবস্থা কিন্তু পরিচালিত হয়। যদি কেউ আনুগত্য দিতে না চায়, কেউ যদি তাদের মান্য করতে না চায়, তারা কিন্তু সরকার কিন্তু বল প্রয়োগ করেই তার কাছ থেকে আনুগত্য কিন্তু আদায় করে থাকে। তো এখানে বল প্রয়োগের সরকার এটা। 4 হচ্ছে ক্ষমতার অতিমাত্রার কেন্দ্রীকরণ বলতে কি, আমরা জানি গণতন্ত্রে কিন্তু জনগণ বিস্তৃতভাবে ক্ষমতার অংশগ্রহণ করে। তার মানে ক্ষমতাটা ছড়িয়ে থাকে জনগণদের মধ্যে, জনগণের বিভিন্ন প্রতিনিধির মধ্যে। কিন্তু এখানে শুধুমাত্র কেন্দ্রে ক্ষমতা থাকে, কেন্দ্রে সেই একনায়কের হাতেই ক্ষমতাটা থাকে। এখানে কিন্তু ক্ষমতা ছড়িয়ে ছিটিয়ে থাকে না, যার কারণে এখানে ক্ষমতা অতিমাত্রায় এককেন্দ্রিক বা কেন্দ্রীয়। প্রহসনমূলক আইনসভা, এখানে একটা আইনসভা থাকে যেটার কোনো কাজ থাকে না আলটিমেটলি। তারা হচ্ছে শুধুমাত্র একনায়ক যা বলে সেই অনুযায়ী কাজ করতে থাকে। তো এখানে তাদের কোনো নিজস্ব কোনো মত প্রকাশের কোনো অধিকার নেই বা তাদের কোনো এখানে কার্যপ্রণালী নেই। যা একনায়ক বলে তাই তাদের কাজ, যার কারণে এটাকে বলা হয় প্রহসনমূলক আইনসভা, মানে একটা হাস্যকর আইনসভা, যেখানে তাদের কোনো কাজ নেই, তাদের কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই, কিন্তু একটা আইনসভা বানায় রেখেছে, যেটা হচ্ছে প্রহসনমূলক আইনসভা। প্রচারযন্ত্রের একচেটিয়া ব্যবহার, প্রচারযন্ত্র, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, যেসব প্রচার মাধ্যম রয়েছে এগুলো কিন্তু সব একনায়কের গুণগান করতে থাকে। যত খারাপই যত যাই করুক, কিন্তু সবসময় এগুলো ভালো প্রচার করতে থাকে এবং জনগণকে ম্যানিপুলেট করতে থাকে, যেটা প্রচারযন্ত্র একচেটিয়াভাবে এককেন্দ্রিক ব্যবস্থায় ব্যবহৃত হয়ে থাকে। একক আদর্শবাদ, এখানে একটাই আদর্শ থাকে, যেটা একনায়কের যেটা আদর্শ সেটাই একটা মাত্রই আদর্শ। এর অপোজ করছে এমন কোনো আদর্শ বা আর কোনো আদর্শ এখানে এক্সিস্ট করতে পারে না। যদি কারো এইরকম আদর্শ থেকেও থাকে, অন্য কোনো ভিন্ন আদর্শ থেকে থাকে, সে কিন্তু সেটা পাবলিকলি প্রকাশ করতে পারবে না। সর্বাত্মকবাদী বলতে কি বুঝেছে? একনায়কতন্ত্র সর্বাত্মকবাদী শাসন। মুসোলিনির ফ্যাসিবাদের স্লোগান ছিল সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নয়। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছি পুরোটাই জনগণকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু একনায়কতান্ত্রিক ব্যবস্থায় সবকিছু রাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং এখানে জনগণের আলাদা কোনো এখানে অংশীদারিত্ব নেই। একনায়কতন্ত্র রাষ্ট্রের একটি সর্বাত্মক প্রতিষ্ঠান, ব্যক্তি ও সমাজের সকল দিক রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। যুদ্ধবাদী ও সাম্রাজ্যবাদী, এখানে কিন্তু যুদ্ধবাদী ও সাম্রাজ্যবাদী একটা ব্যবস্থা বলা হয়ে থাকে, কারণ একনায়কতন্ত্র যে মেনটেন করে একনায়ক, সে কিন্তু সবসময় যুদ্ধবাজ হয়। সে সবসময় চায় সাম্রাজ্য আরও বড় করতে, আরও নতুন নতুন সাম্রাজ্য কায়েম করতে। তো সে শান্তির পক্ষে থাকে না, সে আলাপ আলোচনার পক্ষে থাকে না, এবং সে কিন্তু কখনো কোনো সমস্যা হয়ে সেটা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে মেটানোর পরিবর্তে সে বরং সেটা নিয়ে মানে যুদ্ধ শুরু করে দেয় বা সেটা নিয়ে আরও বেশি ঝামেলা, নৈরাজ্য সৃষ্টি করে, যার কারণে এটাকে বলা হয় যুদ্ধবাদী এবং সাম্রাজ্যবাদী একটা ব্যবস্থা। শান্তি ও আন্তর্জাতিকতার বিরোধী,
এটা অবশ্যই যেহেতু যুদ্ধপন্থী, তার মানে শান্তি এবং আন্তর্জাতিকতার বিরোধী। তার মানে সে আশেপাশের দেশের সাথে খুব একটা সে শান্তি বজায় রেখে চলতে পছন্দ করে না, একনায়ক যে থাকে। তো এটা হচ্ছে শান্তি ও আন্তর্জাতিকতার বিরোধী। উগ্র জাতীয়তাবাদী, সে মনে করে তার দল, তার দেশ, তার জাতি হচ্ছে শ্রেষ্ঠ, আশেপাশে আর কোনো জাতি নেই, মানে জাতি শ্রেষ্ঠ না। সে শুধুমাত্র হচ্ছে নিজের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ থাকতে চায় সারাক্ষণ। তো এখান থেকে একটা উগ্রতামূলক একটা মনোভাব সৃষ্টি হয়। ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী, অবশ্যই এখানে ব্যক্তি স্বাধীনতা থাকে না, গণতন্ত্র বলতেও কিছু থাকে না। এখানে ব্যক্তির কোনো নিজস্ব স্বাধীনতা থাকে না, কোনো মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকে না, এবং কোনো মৌলিক অধিকারের কোনো কিছুই থাকে না। এরপর হচ্ছে দায়িত্বহীনতা। একনায়ক কিন্তু কারোর প্রতি এখানে জবাবদিহি নয়, তার কাজের জন্য কারো কাছেই জবাবদিহি নয় এবং দায়িত্বশীল নয়, যার কারণে এখানে যদি একনায়ক চায় ইচ্ছামতো দায়িত্বহীন হয়ে যেতে পারে, এবং তার যেসব কাজ করার কথা, যেসব দায়িত্ব পালন করার কথা, সে যদি সেসব নাও করে, এখানে তার মানে তার জবাবদিহিতার এখানে কোনো কিছু নেই। একনায়কের গুণাবলী, তো শুধুমাত্র এটার দোষ আছে তা না, এর কিছু গুণও রয়েছে। দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, যেটা গণতান্ত্রিক ব্যবস্থা অনেক লেট হয়, মানে একটা দ্রুত একটা কোনো কিছু গ্রহণ করা, কোনো মতবাদ, কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা বাস্তবায়ন করা, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক দেরি হয়, কারণ ওখানে অনেক রকম স্ট্রাকচার থাকে। কিন্তু একনায়কে যেহেতু সব কিছু নির্ধারণ করে, এখানে কিন্তু ওরকম কোনো কিছু থাকে না। এখানে একনায়কই হচ্ছে সব নিয়ম শৃঙ্খলা সব কিছু প্রতিষ্ঠা করে। 2 হচ্ছে দ্রুত অর্থনৈতিক উন্নতি। দ্রুত অর্থনৈতিক উন্নতি এখানে ঘটানো সম্ভব, কারণ একনায়ক হচ্ছে সব কিছু পরিচালনা করে। একনায়ক কিন্তু অর্থনৈতিক, সামাজিক পরিকল্পনা সব কিছু বাস্তবায়ন করে, যার কারণে একনায়ক যদি চায় তাহলে অনেক দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। জাতীয় সংহতি প্রতিষ্ঠা, যদি কোথাও দেশের মধ্যে হানাহানি বা কোনো রকম বিশৃঙ্খলা দেখতে পায়, কিন্তু এটা কিন্তু একনায়ক শক্ত হাতে প্রতিহত করতে পারে, যার কারণে এখানে জাতীয় সংহতি অনেক সহজেই প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থের অপচয় হয় না, যেহেতু এখানে নির্বাচনের মতো ব্যয়বহুল কোনো ব্যবস্থা নাই, সুতরাং এখানে কিন্তু ওইভাবে ব্যাপক অর্থের কিন্তু অপচয়টা হয় না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। একনায়ক এখানে বছরের পর বছর ক্ষমতায় থেকে যায়, এবং তার দেখা যায় তার যে উত্তরাধিকারী আসে সেও বছরের পর বছর থেকে যায়, যার কারণে এখানে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা গণতন্ত্রের চেয়ে অনেক বেশি সহজ হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষম, জরুরি কোনো পরিস্থিতি দেখা দেবে, দুর্যোগ হতে পারে, যুদ্ধ হতে পারে, আরও অনেকে মহামারী হতে পারে, এই ধরনের জরুরি পরিস্থিতিতে কিন্তু একনায়ক অনেক শক্ত হাতে সব কিছু সামলে নিতে পারে, কারণ এখানে তার জবাবদিহি করারও কেউ নেই এবং আলাপ আলোচনারও করার কেউ নেই। সুতরাং সে যে সিদ্ধান্ত নেবে সেখানে কিন্তু কেউ এখানে বাধা দেওয়ারও কেউ নেই, তাই সে চাইলেই অনেক সহজেই জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারে। একনায়কতন্ত্রের ত্রুটি, গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার। তো ত্রুটিগুলো মেনলি বৈশিষ্ট্য যেগুলো, ত্রুটিগুলো সেম। এখানে বৈশিষ্ট্য মানে একনায়কতন্ত্রের এত ত্রুটি যে বৈশিষ্ট্যগুলাই মূলত ত্রুটি। গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার, কারণ এখানে একনায়ক গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকার করতে চায় না, সে নিজের মতো দেশ পরিচালনা করতে চায়, যার কারণে গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার। দায়িত্বশীলতার অভাব, এখানে একনায়কের দায়িত্বশীলতার অভাব থাকে, কারণ তার জবাবদিহি তার কেউ নেই, এখানে জবাবদিহি করার কেউ নাই, কারো কাছে যে সে জবাবদিহি করবে এই ব্যাপারটা এখানে অনুপস্থিত। প্রগতি বিরোধী, একনায়ক কিন্তু সবসময় রক্ষণশীলতার প্রতি থাকে এবং নিজে যেটা মনে করে, যেমন উত্তর কোরিয়ার কিম জং উন, সে কিন্তু নিজে যেটা মনে করে সে সেটাই করে। ইভেন সেখানে চুল কাটার যে হেয়ার স্টাইল মেনটেন করা, এটার জন্যও সে একটা নির্দিষ্ট একটা স্টাইল দিয়ে দিছে যে এইভাবেই সবাইকে কাটতে হবে চুল। তো এরকম কিছু রয়েছে যে প্রগতি বিরোধী, একদম রক্ষণশীল। একটা হচ্ছে বিপ্লবের সম্ভাবনা, এই এই ব্যবস্থায় বিপ্লবের অনেক তীব্র সম্ভাবনা থাকে, কারণ যেহেতু জনগণকে একদম দাবিয়ে রাখা হয়, জনগণ কিন্তু যে কোনো মুহূর্তে এখানে বার্স্ট আউট করতে পারে, মানে যে কোনো মুহূর্তে বিপ্লব করে সরকারের ক্ষমতা নিয়ে নিতে পারে। তো এখানে বিপ্লবের অনেক জোরালো সম্ভাবনা থাকে। দুর্নীতির প্রসার, এখানে দুর্নীতির অনেক প্রসার থাকে, কারণ একনায়ক একাই সব কিছু ভোগ করে, যার কারণে একনায়ক ইচ্ছামতো দুর্নীতি করতে পারে, ইচ্ছামতো ব্যবস্থায় প্রত্যেকটা ব্যবস্থায় আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগে ইচ্ছামতো দায়িত্বের অবহেলা করতে পারে। তো এখানে দুর্নীতি অনেক বেশি প্রসার থাকে। স্বৈরতন্ত্রের নামান্তর, একনায়কতন্ত্রের আরেক নামই স্বৈরতন্ত্র, কারণ একনায়ক যখন উল্টাপাল্টা কাজ করতে শুরু করে, ঠিকমতো সরকার পরিচালনা করতে না পারে, তখনই কিন্তু সেটা স্বৈরতন্ত্র হয়ে যায়। স্বৈরতন্ত্র কি, যখন স্বেচ্ছাচারী হয়ে যায়, সরকার যখন স্বেচ্ছাচারী হয়ে যায় সেটাকেই স্বৈরতন্ত্র বলা হয়। তো একনায়কতন্ত্র যা, স্বৈরতন্ত্রই তা, একই কথা। যখন একনায়কতন্ত্র স্বেচ্ছাচারী হয়ে ওঠে তখনই কিন্তু সেটা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। সাম্য ও স্বাধীনতার বিরোধী,
এটা যেহেতু নিজেদের মতো সব কিছু করতে থাকে, নিজেদের মতো দেশ পরিচালনা করতে থাকে, এখানে সাম্য ও স্বাধীনতা অত বেশি গুরুত্ব পায় না, যার কারণে জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সাম্য এবং স্বাধীনতা, দেশপ্রেম এই ব্যাপারগুলো অত বেশি থাকে না। তারাও কিন্তু অবহেলিত হতে থাকে। উগ্র বর্ণবাদী ও জাতীয়তাবাদী একনায়ক কিন্তু বেশিরভাগ সময় একটু উগ্রবাদী হয়ে থাকে এবং জাতীয়তাবাদী বিপক্ষে থাকে, উগ্র জাতীয়তাবাদীর পক্ষে থাকে, যেটা হচ্ছে আমরা দেখতে পাই জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি। তারা কিন্তু মনে করতো তাদের জাতিই সেরা, তাদের দেশই সেরা, তাদের দলই সেরা, এটাই মনে করতো। এই যে আমি সেরা, আমি ছাড়া এখানে আর কেউ দাঁড়াতে পারবে না, এরকম একটা মনোভাব, এটা কিন্তু একনায়কতন্ত্রের মাধ্যমেই চলে আসে। যুদ্ধ, সাম্রাজ্যবাদী এবং আন্তর্জাতিকতা বিরোধী, যেটা আমরা আগেও জেনেছি যে তারা আসলে যুদ্ধ চায়, সাম্রাজ্য বড় করতে চায়, সে আশেপাশের দেশকে শান্তিতে রাখতে চায় না। তো এই যে একটা মনোভাব, এটা হচ্ছে একনায়কতন্ত্রের একটা দোষ। সর্বাত্মকবাদী ও ব্যক্তি স্বাতন্ত্র্য বিরোধী, এখানে ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য থাকে না, ব্যক্তির মতামত প্রকাশ করার কোনো অধিকার থাকে না। একনায়কতন্ত্র সব কিছু নিয়ন্ত্রণ করে, যার কারণে এটাও সর্বাত্মকবাদী এবং ব্যক্তি স্বাতন্ত্র্য বিরোধী। গণতন্ত্র একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতধর্মী শাসন ব্যবস্থা। উভয় লক্ষ্য বা উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্যগুলো কি কি? শাসকের সংখ্যা। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, কিন্তু একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। তো গণতন্ত্রকে বলা হয় জনগণের শাসন, এখানে অনেক মানুষ একসাথে থাকে, ইনক্লুড থাকে, অনেক মানুষ মিলে এই ব্যবস্থা পরিচালনা করে। কিন্তু একনায়কতন্ত্রে শুধুমাত্র একনায়কই সব পরিচালনা করে। তো এখানে শাসকের সংখ্যা হচ্ছে, গণতন্ত্রের ক্ষেত্রে অনেকে মিলে শাসন করে, অনেক বেশি শাসক থাকে, কিন্তু একনায়কের ক্ষেত্রে একজন মাত্র শাসক থাকে। ক্ষমতার উৎস, গণতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কিন্তু একনায়কতন্ত্রের ক্ষমতার উৎস এক ব্যক্তি এবং একটি দলীয় চক্র, একটা দল এবং একটা মানুষই পুরো ব্যাপারটাকে পরিচালনা করে, যার কারণে ক্ষমতার উৎস কিন্তু এখানে জনগণের হাতে থাকে না। ব্যক্তির ভূমিকা ও স্থান। গণতন্ত্রে ব্যক্তির প্রাধান্যই প্রবল, একনায়কতন্ত্রে রাষ্ট্রই চরম ও চূড়ান্ত, ব্যক্তির ভূমিকা গৌণ। তো গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু ব্যক্তিই সব, এখানে ব্যক্তির চাহিদা, ব্যক্তির অধিকার এসবই কিন্তু গুরুত্ব পায়। কিন্তু একনায়কতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে রাষ্ট্রের জন্য জনগণ বলিদান দিবে, এরকম একটা ব্যাপার কাজ করে সারাক্ষণ। তো এখানে হচ্ছে ব্যক্তির ভূমিকা খুবই গৌণ। ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে সাপোর্ট করে, ব্যক্তি স্বাধীনতাকে উৎসাহ প্রদান করে এবং ব্যক্তি স্বাধীনতার পক্ষে। একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে অ্যালাউ করে না, ব্যক্তি স্বাধীনতাকে দাবিয়ে রাখে। এরপর আসে আইনসভার ক্ষমতা ও মর্যাদা। গণতন্ত্রে কিন্তু আইনসভাই মূলত সরকার ব্যবস্থাকে পরিচালনা করে, আইনসভার মাধ্যমে যে কোনো নীতি নির্ধারণ, যে কোনো আইন তৈরি করা হয়। কিন্তু একনায়কতান্ত্রিক ব্যবস্থায় এটা একটা প্রহসনমূলক আইনসভা, যেখানে কোনো আইনসভার কোনো কাজ নাই, আইনসভা জাস্ট একনায়ক যা বলবে সেটাই জাস্ট রিপিট করতে থাকে, এমন একটা ব্যবস্থা। শান্তি, যুদ্ধ, জাতীয়তাবাদ। গণতন্ত্র শান্তিতে বিশ্বাসী, কিন্তু একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধবাদে বিশ্বাসী। গণতন্ত্রের লক্ষ্য হলো মানুষে মানুষে এবং জাতিতে জাতিতে শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু একনায়কতন্ত্র উগ্র সমরবাদে বিশ্বাসী। জার্মান একনায়ক হিটলার সবসময় বলতেন যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, মানে যুদ্ধকে এরা বেশি প্রায়োরিটাইজ করেছে, কিন্তু যেখানে গণতন্ত্রে কিন্তু যুদ্ধ ব্যাপারটা টোটালি হারাম। এরপর হচ্ছে ইতালির একনায়ক বেনিতো মুসোলিনি বলতেন এককালীন শান্তি সম্ভবও নয়, সঙ্গতও নয়, মানে সে টোটালি যুদ্ধের পক্ষে ছিল। সর্বাত্মকবাদী। গণতন্ত্র সর্বাত্মকবাদকে ঘৃণা করে, কিন্তু একনায়কতন্ত্র সর্বাত্মকবাদকে প্রশ্রয় দেয়। গণতন্ত্রের ব্যক্তি মুখ্য, রাষ্ট্র গৌণ। গণতন্ত্রে ব্যক্তি মুখ্য, রাষ্ট্রকে ছোট করা হয় এবং মানে রাষ্ট্রকে পরে গুরুত্ব দেওয়া হয়, আগে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু একনায়কতন্ত্রে ব্যক্তি গৌণ, রাষ্ট্রই মুখ্য, এখানে ব্যক্তিকে গৌণ এবং রাষ্ট্রকে মুখ্য মনে করা হয়। সবকিছুই রাষ্ট্রের জন্য, কোনো কিছুই রাষ্ট্রের বিরুদ্ধে বা বাইরে নয়, এরূপ চরম ও সর্বাত্মক ধারণাই একনায়কতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। এরপর হচ্ছে দলের সংখ্যা। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান থাকে, কিন্তু একনায়কতন্ত্র হচ্ছে একদলীয় শাসন। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতা স্বীকৃত হওয়ার গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের উদ্ভব ঘটে, কিন্তু একনায়কতন্ত্রে এসব মৌলিক অধিকার স্বীকৃত না হওয়ায় বিরোধী দল গড়ে উঠতে পারে না। এরপর আসে নেতৃত্ব। গণতন্ত্র যৌথ নেতৃত্বে বিশ্বাসী, কিন্তু একনায়কতন্ত্রে এক ব্যক্তির নেতৃত্বকেই প্রতিষ্ঠিত করা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, কিন্তু একনায়কতন্ত্রে এক নেতার নেতৃত্ব গড়ে তোলা হয়। প্রচার মাধ্যমের স্বাধীনতা। গণতন্ত্রের প্রচার মাধ্যমগুলো স্বাধীন ও মুক্ত থাকে, কিন্তু একনায়কতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু প্রচার মাধ্যমের কোনো স্বাধীনতা থাকে না, বরং প্রচার মাধ্যমগুলোকে আটক করে রাখা হয় এবং প্রচার মাধ্যমগুলো সারাক্ষণ এক নায়কের পক্ষে কথা বলতে থাকে। সম্মতি।
গণতন্ত্র জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, কিন্তু একনায়কতন্ত্রের ভিত্তি হচ্ছে রাষ্ট্রীয় শক্তি ও কর্তৃত্ব। আলাপ আলোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে নিয়মতান্ত্রিক পথে গণতান্ত্রিক সরকার সিদ্ধান্তে উপনীত হয়, কিন্তু একনায়কতন্ত্রে রাষ্ট্রীয় শক্তি ও কর্তৃত্বের বলে একনায়ক সিদ্ধান্ত গ্রহণ ও তা প্রয়োগ করে থাকেন। এজন্য অধ্যাপক হার্নস কি বলেছেন? গণতন্ত্রে যুক্তির জোরকেই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু একনায়কতন্ত্রে জোরের বা শক্তির যুক্তি প্রাধান্য লাভ করে। এরপর আছে স্থায়িত্ব। স্থায়িত্ব কি? গণতন্ত্রের স্থায়ী শাসন ব্যবস্থা, কিন্তু একনায়কতন্ত্র একটা অস্থায়ী শাসন ব্যবস্থা, কারণ একনায়কতন্ত্র যে কোনো সময় ফল করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক বা সরকারের পতন ঘটলেও শাসন ব্যবস্থা ও সরকার ব্যবস্থা অপরিবর্তিত থাকে, কিন্তু একনায়কতন্ত্রে শাসক বা একনায়ক ক্ষমতাচ্যুত হলে একনায়কতান্ত্রিক শাসনেরও পতন ঘটে। ব্যালট বনাম শক্তি। গণতন্ত্রে ব্যালটকে গুরুত্বপূর্ণ মনে করা হয়, কিন্তু একনায়কতন্ত্র বুলেট বা পেশি শক্তিকে প্রাধান্য দেয়। গণতন্ত্রে ব্যালট গুরুত্বপূর্ণ, কিন্তু একনায়কতন্ত্র বুলেট বা পেশি শক্তিকে প্রাধান্য দেয়। এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা। গণতন্ত্রে ব্যালট এবং একনায়কতন্ত্র হচ্ছে বুলেট। এরপর আসে বিরোধী দলের অবস্থান। গণতন্ত্রের সাফল্যের জন্য বিরোধী দলকে প্রয়োজনীয় মনে করা হয় এবং বিরোধী দলের মতামতকে মূল্যায়ন করা হয়, কিন্তু একনায়কতন্ত্রে বিরোধী দল ও তাদের মতামতকে বরদাস্ত করা হয় না। মানব প্রকৃতি। গণতন্ত্র মানব প্রকৃতি সম্পর্কে আশাবাদী, একনায়কতন্ত্র মানব প্রকৃতি সম্পর্কে আশাবাদ পোষণ করে না। আইনের শাসন। আইনের শাসন অবশ্যই গণতন্ত্রে বেশি ফলো করা হয়। আইনের শাসন গণতন্ত্রের এক অপরিহার্য বিষয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত হয় আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। একনায়কতন্ত্রের আইনের সার্বভৌমত্ব কিন্তু থাকে না, অনুপস্থিত থাকে। সুতরাং আমরা দেখতে পেলাম যে একনায়কতন্ত্র এবং গণতন্ত্র দুইটাই কিন্তু বিপরীতমুখী একটা ব্যবস্থা, দুইটাই একটা আরেকটার অপোজিট। তো সবশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা, সুতরাং গণতন্ত্র একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা করে দেখা যায় একনায়কতন্ত্রে এমন কতগুলো দোষ ত্রুটি রয়েছে যা একনায়কতন্ত্রের গুণগুলোকে ম্লান করে দেয়। তার মানে একনায়কতন্ত্রে কিন্তু গুণের সংখ্যা খুবই কম এবং দোষ এত বেশি যে গুণগুলো আর দেখা যায় না। মানে অন্ধকারের পরিমাণ এত বেশি যে আলোও কিন্তু সে অন্ধকারকে দূর করতে পারে না, কিন্তু গণতন্ত্রে কি হয়, গণতন্ত্রে আলো এত বেশি যে অন্ধকার সেখানে ঠাঁই পায় না, এমন একটা ব্যবস্থা। যার কারণে গণতন্ত্রকেই বলা হয় যে বর্তমান পৃথিবীতে একটা সর্বশ্রেষ্ঠ সরকার ব্যবস্থা, যেটা সর্বজনবিদিত এবং ম্যাক্সিমাম দেশ কিন্তু গণতন্ত্রকে ফলো করে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আজকে। আমরা নেক্সট ক্লাসে এর পরের অংশটা পড়ব। নেক্সট টপিক শেষ এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে এবং আজকে যা পড়ালাম সেটা তোমরা আরেকবার রিপিট করবে, আরেকবার রিভাইজ করবে এবং পরীক্ষার জন্য একদম পড়ে ফেলবে। আর যে লাইনগুলো আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি সেগুলো অবশ্যই মুখস্থ রাখবে। পরীক্ষায় ব্যবহারের জন্য কিছু কোটেশন একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম রাফিয়া সানজিদা আপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে। আল্লাহ হাফেজ।